দুনিয়া ভাবে আমি শুধু একটা সাধারণ রং মিস্ত্রি ছিলাম, যে রাতারাতি এই শহরের 1 নম্বর কোটিপতি হয়ে গেছে। তারা আমার এই বিশাল সাম্রাজ্য দেখে, কিন্তু এই সাম্রাজ্যের ভিত্তিমূলে লুকিয়ে থাকা রক্তের দাগটা কেউ দেখে না। যে মেয়েটা আমার হাত ধরে হাসি মুখে আগুনের বুকেও চাপ দিতে রাজি ছিল, তাকে আমি নিজের হাতে ঘুম পাড়িয়ে দিয়েছি চিরকালের জন্য। মিতু, তুমি আমাকে সাহিত্যের একচ্ছত্র সম্রাট বানাতে চেয়েছিলে, আজ আমি তা হয়েছি ঠিকই, কিন্তু রাজত্ব করার মতো আমার নিজের কোনো পৃথিবী নেই। শুধু একটা গোপন পাণ্ডুলিপি আর তোমার ওই নিঃস্বার্থ পাগলামি আমাকে বাধ্য করেছিল আমার আসল পরিচয় নিয়ে ছায়া থেকে বেরিয়ে আসতে। সেন্ট মার্টিন দ্বীপের এক নির্জন প্রবাল সৈকতের পাশে ছোট একটা টিনের চালা দেওয়া কাঠের কটেজ। বাইরে তখন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, আর উত্তাল সমুদ্রের ঢেউয়ের একটানা গর্জন আছড়ে পড়ছে বালুচরে। কটেজের ভেতরের পরিবেশটা বাইরের এই বন্যতার চেয়েও যেন অনেক বেশি উত্তপ্ত। একটি পুরনো কাঠের বিছানায় শুয়ে আছে দুজন সদ্য বিবাহিত মানুষ। সমাজের চোখে তারা পলাতক হলেও এই মুহূর্তে পৃথিবীর আর কোনো নিয়ম বা ভয় তাদের স্পর্শ করতে পারছে না। তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর একে অপরের প্রতি তীব্র আকর্ষণ রাতের এই নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। ফারহান, আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরো না। আমার কেমন যেন একটা ঘোর লাগছে। মনে হচ্ছে এসব সত্যি না, আমি ঘোরের মধ্যে কোনো স্বপ্ন দেখছি। গত 5টা বছর ধরে তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। স্বপ্ন হতে যাবে কেন পাগলি? এই যে আমি তোমার এত কাছে, তোমার শরীরে ঘ্রাণ পাচ্ছি, তোমার উষ্ণ নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছে। এসব কি কখনো মিথ্যা হতে পারে? তুমি এখন পুরোপুরি আমার, শুধুই আমার। জানি তো, কিন্তু তাও মাঝে মাঝে খুব ভয় হয়। মনে হয় এই বুঝি বাবা তার লোকজন নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়বে। তুমি তো জানো বাবা কেমন মানুষ। একবার যখন জেদ চেপেছে, পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজছে আমাদের। তোমার বাবা আকবর চৌধুরীকে আমি খুব ভালো করে চিনি, আর চিনি বলে এত দূর নিয়ে এসেছি তোমাকে। সেন্ট মার্টিনের এই নির্জন খুনায় পৌঁছানো এত সহজ কাজ নয়। তুমি শুধু আমাকে বলো, তোমার কি এতটুকু অনুশোচনা হচ্ছে না যে এত বড় লোকের মেয়ে হয়ে এই ভাঙ্গা টিনের ঘরে আমার সাথে শুয়ে আছো? একদম বাজে বকবে না বলে দিলাম। আমার ওই কোটি টাকার রাজপ্রাসাদ, দামি গাড়ি, চাকর বাকর কিচ্ছু চাই না। তোমার এই বুকে মাথা রাখার যে শান্তি, সেটার কাছে ওইসব প্রাসাদ একেবারে তুচ্ছ। তুমি কি ভেবেছ আমি টাকার কাঙ্গাল? টাকার খাঙ্গাল তো বলিনি, কিন্তু তুমি তো বিলাসবহুল জীবনে অভ্যস্ত। কাল যখন আমরা স্পিড বোটে করে উত্তাল সমুদ্রে পার হচ্ছিলাম, আমি তো ভেবেছিলাম তুমি ভয়ে কেঁদেই দিবে, কিন্তু তুমি তো দেখি আমার চেয়েও বেশি শক্ত। কারণ তুমি আমার হাত ধরেছিলে। তুমি পাশে থাকলে আমি সমুদ্র কেন, আগুনের নদীতেও ঝাঁপ দিতে পারি। আচ্ছা ফারহান, তুমি যখন আমাকে ওই অন্ধকার গলি দিয়ে নিয়ে আসছিলে, তোমার একবারও মনে হয়নি যে ধরা পড়লে বাবা তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতো? ভয় পেলে কি আর তোমাকে নিয়ে বের হতাম? আমার শুধু একটাই চিন্তা ছিল, তুমি ঠিকমতো রশি বেয়ে দোতলা থেকে নামতে পারবে কিনা। যখন দেখলাম তুমি কোনো দ্বিধা ছাড়াই নিচে লাফ দিলে, আমি বুঝলাম আমার বউয়ের গায়ে অনেক জোর আছে। হুম, জোর তো থাকবেই। আর এখন একটু বেশি আদর দাও তো। হুম, বড্ড শীত করছে আমার। সমুদ্রের বাতাসটা একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছে। শীত তো করবে, কিন্তু আমার কাছে তো এর চেয়ে দামি কোনো কম্বল নেই। এখন কি আমার শরীরের ওম দিয়ে তোমার শীত কাটাতে হবে মহারানী? আমার জন্য কোনো কম্বল চাই না। তুমি শুধু একটু কাছে এসো, আর একটু কাছে। ফারহানের বলিষ্ঠ হাতের বাঁধন মৃদু নিজেকে পুরোপুরি সঁপে দেয়। 5 বছরে লুকিয়ে থাকা প্রেম আজ সব বাধা পেরিয়ে এক অন্যরকম পূর্ণতা পাচ্ছে। তাদের এই বন্য আর আদিম ভালোবাসার কাছে বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল যেন হার মেনে যায়। রাতের সেই উত্তাল আবেগ আর শারীরিক ক্লান্তির পর কখন যে দুজনের চোখে গভীর ঘুম নেমে এসেছিল, তা তারা নিজেরাও টের পায়নি। দর্শক, আশা করি পরিচয় মোটামুটি পেয়েছেন। এরাই হলো আমাদের আজকের গল্পের নায়ক নায়িকা। কিছু গল্প জুড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। ভোরের স্নিগ্ধ আলো যখন টিনের চালার ফাঁক গড়ে কটেজের ভেতরে এসে পড়ো, তখন চারপাশের পরিবেশটা একদম শান্ত। দূরে জেলেদের ট্রলারের ইঞ্জিনের হালকা শব্দ আর সিগারেট ডাক শোনা যাচ্ছে। মৃদু চোখ কষলে ঘুম থেকে উঠে বসল। সাধারণ একটা সুতির শাড়ি পেঁচিয়ে পড়ে নেয়।
ফারহান অঘরে ঘুমাচ্ছে। তার বুকের উপর থেকে চাদরটা সরে গেছে। মিতু কিছুক্ষণ মুগ্ধ হয়ে ফারহানের দিকে তাকিয়ে থাকে, তারপর চাদরটা ঠিক করে দিয়ে রান্নাঘরের দিকে যায়। কটেজের এক কোণায় ছোট একটা কেরোসিনের চুলা, সেখানে বড়লোকের আদুরে মেয়েটা অনেক কষ্টে চা বানানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর ফারহান আড়মোড়া ভেঙে উঠে বসে। সে ধীর পায়ে হেঁটে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ায়। কি গো, এত সকালে উঠে পড়লে যে? আমার তো কাল রাতের দখলে এখনো চোখ খুলতেই কষ্ট হচ্ছে। আর তুমি দেখছি চুলা ধরিয়ে ফেলেছো। আমি উঠবো না তো কে উঠবে? হুম, তুমি যে নবাবজাদা, বেলা 10টা পর্যন্ত নাক টেনে ঘুমাবে। আর আমি তো সাধারণ কোনো ঘরের বউ না, আমাকে তো এখন রান্না শিখতেই হবে। দেখো তো চাটা কেমন হলো? তোমার হাতের বিষ হলেও আমি হাসি মুখে খেয়ে নেব, কিন্তু তুমি যে দোয়া গিলে চোখ লাল করে ফেলেছো, সেটা কি খেয়াল করেছো? আমাকে ডাকলেই তো পারতে, আমি চুলাটা ধরিয়ে দিতাম। সব কাজ তুমি করে দিলে আমি কবে শিখবো? হুম, কাল তো ভাতটাও তুমিই রান্না করলে। আজ আমি অন্তত ডিম ভাজবো আর চা বানাবো। তুমি ওই বেতের মোড়াটায় বসো, আমি চা দিচ্ছি। আচ্ছা বাবা, বসছি। কিন্তু শোনো, আজ কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে। কালু ভাই কালই বলে দিয়েছে সকাল সকাল কাজে না গেলে বেতন কেটে রাখবে। কালু ভাই লোকটা আমার একদম পছন্দ না। কাল যখন আমরা এখানে এসে উঠলাম, লোকটা কেমন বাঁকা চোখে তাকাচ্ছিল আর কথায় কথায় গালি দেয়। তুমি কেন ওই ব্যাটার অধীনে কাজ করতে গেলে? আরে এখানে তো আমাদের কেউ চেনে না, বেঁচে থাকতে হলে তো কিছু একটা করতে হবে। কালো ভাইয়ের কয়েকটা নতুন কটেজ তৈরি হয়েছে, সেগুলোতে রং করার কাজ পেয়েছি। লোকটা একটু রাগী, কিন্তু টাকা ঠিক মতো দেয়। আর তুমি লোকটার চোখের দিকে তাকাবে না, সোজা কথা। আমি কেন তাকাতে যাব? আমার কি খেতে কাজ নেই? কিন্তু আমার না খুব খারাপ লাগছে ফারহান। তুমি এত শিক্ষিত একটা ছেলে, তোমার তো কোনো অফিসে বড় চাকরি করার কথা, আর তুমি কি না রোদে পড়ে রং মিস্ত্রি কাজ করবে? চাকরি করতে গেলে তো পরিচয় দিতেই হবে, সার্টিফিকেট দেখাতে হবে। তখন তোমার বাবা ঠিকই আমাদের লোকেশন ট্র্যাক করে ফেলবে। আপাতত আমাদের মাথা নিচু করেই থাকতে হবে। মিতু, তুমি কি এতে অখুশি? একদম না, আমি তোমার সাথে গাছতলায় থাকতেও রাজি, কিন্তু তুমি যখন ওই রোদের মধ্যে কাজ করবে, তখন আমার বুকের ভেতরটা কেমন যেন করবে। আমি কি তোমার সাথে গিয়ে একটু সাহায্য করব? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি রুদে গেলে হাত গন্ডাতেই অজ্ঞান হয়ে পড়বে। তুমি বরং এখানে সুন্দর করে ঘরটা গোছাও, দুপুরে আমি এসে একসাথে খাবো। আর শোনো, কলেজের দরজা কিন্তু ভেতর থেকে লাগিয়ে রাখবে, কেউ ডাকলে একদম খুলবে না। আচ্ছা বাবা, খুলবো না। তুমি এত চিন্তা করো না তো। এই নাও তোমার চা আর ডিম ভাজা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ফারহান চায়ের কাপে চুমুক দিয়ে একটা তৃপ্তির হাসি দেয়। ডিম ভাজাটা একটু পুড়ে গেলেও সে কিছুই বুঝতে দেয় না। সাধারণ মানুষের মতো একটা ছেঁড়া টি শার্ট আর পুরনো ট্রাউজার পরে সে কাজের জন্য বেরিয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। সমুদ্রের পাড়ে নারিকেল গাছের সারির পাশেই কালু ভাইয়ের নতুন কটেজগুলো। কড়া রোদের মধ্যে ফারহান একটা বাঁশের মাচার উপর দাঁড়িয়ে নীল রং করছে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। নিচে কালু ভাই দাঁড়িয়ে আরেকজন শ্রমিকের সাথে উচ্চস্বরে কথা বলছে। কালু ভাই সেন্ট মার্টিনের স্থানীয় একজন প্রভাবশালী লোক। পান খেয়ে সবসময় ঠোঁট লাল করে রাখে। কিরে ছোকরা, হাত আর একটু জলদি চালা। এইটুকু একটা দেয়াল রং করতে যদি সারাদিন লাগাস, তাহলে তোমার ব্যবসা লাঠে উঠবো। কাজ তো দেখি একদম কচ্ছপের লাহান করতাছুস। ভাই, রংটা ভালোভাবে বসতে তো একটু সময় দিতে হবে। তাড়াহুড়ো করে মারলে তো রং উঠে যাবে 2 দিন পর। আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই আমি এই কটেজের কাজ শেষ করে দেব। মুখে তো বড় বড় কথা কোস, তুই আইসোস ঢাকা থিকা। এই রোদ কি তোর সহ্য হইব? কালকে তো দেখলাম লগে একটা মেয়েও নিয়ে আইসোস। বউ নাকি ভাইগা আনছোস অন্য কারো মাইয়া নিয়া? ফারহানের চোয়ালের পেশি 1 সেকেন্ডের জন্য শক্ত হয়ে ওঠে, কিন্তু সে নিজেকে খুব দ্রুত সামলে নেয়। সাধারণ শ্রমিকের মতোই সে মাথা নিচু করে হাসার চেষ্টা করে। না না ভাই, আমারই বউ। গ্রামে অভাব তো, তাই দুজনে মিলে এখানে চলে আসলাম কাজের খোঁজে। আপনার মতো বড় মনের মানুষ কাজটা দিল বলেই তো দুমুঠো খেয়ে বেঁচে আছে। হ্যাঁ বুঝছি, বেশি তেল মারণ লাগবো না, কাজ কর চুপচাপ। কালু ভাই গটগট করে হেঁটে চলে যায়। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ব্রাশটা রঙের বালতিতে ডোবায়। ঠিক তখনই মিতু কটেজের ভেতর থেকে বেরিয়ে আসে। তার এক হাতে একটা স্টিলের বাড়িতে কিছু খাবার আর অন্য হাতে এক জগ পানি। রোদে তার ফর্সা মুখটা একেবারে লাল হয়ে আছে। সে ধীর পায়ে ফারহানের মাচার নিচে এসে দাঁড়ায়। এই যে মিস্ত্রি সাহেব, এবার একটু নিচে নামো। দুপুর তো অনেক হলো, এবার অন্তত কিছু একটু মুখে দাও। আরে তুমি এই রোদের মধ্যে বাইরে এলে কেন? আমি তো একটু পরেই যেতাম। তোমাকে না বললাম দরজা লাগিয়ে ভেতরে থাকতে? তুমি তো বলবে, কিন্তু আমার যে ভেতরে আর একা একা ভালো লাগছিল না।
আর তুমি সকাল থেকে শুধু ওই 1 কাপ চা খেয়ে আছো। নিচে এসো, আমি ভাত আর একটু ডাল রান্না করেছি। আচ্ছা আসছে, হাতটা ধুয়ে নিই আগে। ফারহান হাত মুছতে মুছতে বাঁশের মাচা থেকে নিচে নেমে আসে। মিতু নারকেল গাছের ছায়া একটা মাদুর বিছিয়ে দেয়। ফারহান বসে বসে বড় বড় গ্রাসে খাবার খেতে শুরু করে। সত্যি বলছি মিতু, তোমার হাতের ডালটা একেবারে অমৃত হয়েছে। আমি তো ভাবতেই পারছি না তুমি এত সুন্দর রাখতে পারো। একদম মাখন লাগবে না বলে দিলাম। আমি জানি ডালটা কেমন পাঁচশো হয়েছে, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার দিয়েছি। তুমি শুধু আমাকে খুশি করার জন্য এমন বলছো। আরে না, সত্যি খিদে পেলে মানুষের সবই ভালো লাগে। আর বউয়ের হাতের রান্না হলে তো কথাই নেই। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়ে এসেছি। তুমি ভালো করে খাও। আচ্ছা ফারহান, ওই নীল রংটা কটেজের গায়ে কেমন যেন অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে কেউ সমুদ্রের পানি এনে দেয়ালে লেপে দিয়েছে। কালো বের তো আর রোছে বলে কিছু নেই। যে সস্তায় যে রং পেয়েছে সেটাই কিনে এনেছে। আমাকে তো শুধু মাখাতে বলেছে, আমি মাখাচ্ছি। আমার কিন্তু খুব ইচ্ছে করছে ব্রাশটা দিয়ে দেয়ালে একটু দাগ কাটতে। জীবনে তো কখনো এসব করিনি। একটু দাও না ব্রাশটা আমার হাতে। খবরদার মিতু, তুমি শাড়ি পরে আছো, গায়ে রং লাগলে আর উঠবে না। আর কালো বাই দেখলে একেবারে চেঁচিয়ে পাড়া মাথায় করবে। কালু ভাইয়ের নিকুচি করি, সে কি এখানে দাঁড়িয়ে আছে নাকি? তুমি দাও তো একটু। মিতু জেদ করে ফারহানের পাশ থেকে রঙের ব্রাশটা তুলে নেয়। সে দেয়ালে একটা লম্বা টান দিতে গিয়েই একটু রং ছিটকে তার গালে আর নাকের ডগায় লেগে যায়। মিতু চোখ বড় বড় করে ফারহানের দিকে তাকায়। উফ, রং তো আমার মুখে লেগে গেল ফারহান, এখন কি হবে? আমি তোমাকে আগে বলেছিলাম। এখন তোমাকে একেবারে নীল বাদুরের মতো লাগছে। দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। ফারহান হাসতে হাসতে নিজের হাতের উল্টো উপর দিয়ে মিতুর গালের রং মুছতে যায়, কিন্তু উল্টো ফারহানের হাতের রং মিতুর পুরো গালে লেপটে যায়। মিতু এবার রাগে ফুঁসে ওঠে। তুমি ইচ্ছে করে আমার মুখে রং মাখিয়ে দিলে ফারহান। দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন, আমি তোমাকে নীল বানাবো আজ। মিতু ব্রাশটা নিয়ে ফারহানের দিকে তেড়ে যায়। ফারহান হো হো করে হাসতে হাসতে বালুর উপর দিয়ে সমুদ্রের দিকে দৌড়ে যায়। ধরো তো দেখি কেমন পারো। মহারানীর তো 2 কদম দৌড়ালি হাঁপিয়ে যাওয়ার কথা। আমি কিন্তু ধরলে তোমাকে সোজা সমুদ্রের পানিতে চুবিয়ে দিব। তুমি এখনো আমাকে চেনো না। দুজনে বালুর উপর দিয়ে দৌড়াচ্ছে। সমুদ্রের ছোট ছোট ঢেউ এসে তাদের পায়ের পাতা ভিজিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর ফারহান হঠাৎ দাঁড়িয়ে পড়ে। মিতু পেছন থেকে এসে সজোরে তার পিছে ধাক্কা খায় এবং ভারসাম্য সামলাতে না পেরে দুজনেই নরম বালুর উপর পড়ে যায়। উফ, খুব লেগেছে আমার ফারহান। তুমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলে কেন? দেখি কোথায় লেগেছে। হাড়গোড় তো সব ঠিকই আছে মনে হচ্ছে। হাড় ভাঙেনি, কিন্তু ব্যথা পেয়েছি তো। ফারহান মিতুর চোখের দিকে খুব গভীর দৃষ্টিতে তাকায়। মিতুর এলোমেলো চুল বাতাসে উঠছে, মুখে নীল রঙের চোখ আর চোখে এক অদ্ভুত বন্য মায়া। ফারহান আস্তে করে মিতুর ঠোঁট নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মিতুও চোখ বন্ধ করে ফারহানের বুকে মাথা রাখে। চারপাশে দুনিয়া যেন এই একটা মুহূর্তের জন্য থমকে যায়। আমি তোমাকে খুব ভালোবাসি ফারহান, পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মরে গেলেও না মিতু, আমার জীবনের একমাত্র সত্যি তো তুমি। হঠাৎ জেটির দিক থেকে একটা ট্রলারের ইঞ্জিনের বিকট শব্দ আর জোরালো হর্ন শোনা যায়। শব্দটা কানে আসতেই ফারহানের ভেতরের পুরো মানুষটা 1 সেকেন্ডের মধ্যে বদলে যায়। তার চোখে সেই রোমান্টিক মায়া নিমিষেই গায়েব হয়ে যায়। সেখানে ভর করে এক অদ্ভুত শীতলতা। তুমি কটেজের ভিতরে যাও মিতু, এখনই। কেন, কি হয়েছে? তুমি হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলে কেন? আমি যা বলছি শোনো। রোদে তোমার মুখ লাল হয়ে গেছে। ভিতরে গিয়ে পানি খাও আর দরজাটা বন্ধ করে দেবে। মিতু বুঝতে না পেরে উঠে দাঁড়ায়। সে শাড়ির চালি ঝাড়তে ঝাড়তে ধীর পায়ে কটেজের দিকে এগোতে থাকে, কিন্তু বারবার পেছন ফিরে ফারহানের দিকে তাকায়। এদিকে ফারহান বালুর উপর বসে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে জেটির দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ওই ট্রলারটার দিকে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। এত দূর থেকেও ফারহানের চোখ স্ক্যানারের মতো কাজ করছে, সাধারণ কোনো রং মিস্ত্রির মতো নয়। তার চোয়ালের শক্ত বেশি, চোখের পলক না ফেরা এবং বসার ভঙ্গি প্রমাণ করছে সে অত্যন্ত সজাগ। তার চোখ শুধু ট্রলারের লোকগুলোকে নয়, তাদের হাঁটার ভঙ্গি এবং কোমরের কাছে শার্টের নিচে ঝুলে থাকা অংশের দিকে ফোকাস করছে। ফারহানের কথা মতো মিতু কটেজের ভেতর এসে ধীর পায়ে কাঠের দরজাটা ছিটকিনি তুলে বন্ধ করে দেয়। তার বুকের ভেতরটা কেমন যেন অকারণে কাঁপছে, কারণ একটু আগে ফারহানের চোখের ওই শীতল আর তীক্ষ্ণ দৃষ্টি সে আগে কখনো দেখেনি। কি হলো হঠাৎ করে মানুষটা? ওই ট্রলারের দিকে তাকিয়ে ওরকম ভয়ঙ্কর হয়ে গেল কেন? মিতু জানলা দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু রোদ আর নারকেল গাছের পাতার আড়ালে জেরির দিকটা পরিষ্কার দেখা যায় না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপরে সে বসে। দূর,
একা একা এই ঘরের ভিতর একদম ভালো লাগছে না, একটু গোছগাছ করি বরং। মিতু এদিক ওদিক তাকিয়ে ঘরের এক কোণায় রাখা ফারহানের পুরনো ক্যানভাসের ট্রাভেলিং ব্যাগটার দিকে এগিয়ে যায়। ব্যাগটা এখনো ঠিকমতো গোছানো হয়নি, কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে। মানুষটা নিজের কোনো যত্নই নিতে পারে না, সব শার্ট কেমন দলা পাকিয়ে রেখেছে ব্যাগের নিচে। মিতু ব্যাগ থেকে একে একে ফারহানের পুরনো টি শার্ট আর ট্রাউজারগুলো বের করে ভাঁজ করতে শুরু করে। হঠাৎ ব্যাগের একেবারে নিচে একটা কালো কাপড়ে মোড়ানো শক্ত কিছুর সাথে তার হাত ঠেকে যায়। হেটা আবার কি? এত ভারী কেন? কৌতূহলবশত মিতু কালো কাপড়টা করে ভেতরে বেশ পুরনো আর ধুলো মাখা 3টে মোটা ডায়েরি। মিতুর ভ্রু কুঁচকে যায়। ডায়েরি? ফারহান আবার ডায়েরি লেখে নাকি? আমাকে তো কখনো বলেনি। সে প্রথম ডায়েরিটার মলা ডোলটায় পাতার পর পাতা জুড়ে ফারহানের পরিচিত হাতের লেখা। তবে এটা কোনো সাধারণ দিনলিপি নয়, পৃষ্ঠার উপরে লেখা অধ্যায় 1। উপন্যাস? ফারহান উপন্যাস লিখেছে? মিতু কৌতূহল সামলাতে না পেরে প্রথম পাড়াটা পড়া শুরু করে। প্রথম কয়েকটা লাইন পড়েই তার চোখের পলক পড়া বন্ধ হয়ে যায়। আল্লাহ, এত সুন্দর করে কেউ কিভাবে লিখতে পারে? মিতু মেঝেতে বসেই ডায়েরির পাতা ওল্টাতে থাকে। বাইরের কড়া রোদ ধীরে ধীরে ম্লান হয়ে আসে। দুপুরের গুমোট গরম কেটে গিয়ে বিকেলে ঠান্ডা বাতাস বইতে শুরু করে, কিন্তু মিতুর সেদিকে কোনো খেয়াল নেই। সে খাওয়া দাওয়া সম্পূর্ণ ভুলে গিয়ে ডায়েরির লেখার জাদুতে মোহবিষ্ট হয়ে পড়ে আছে। বিকেলের আলো নিভে গিয়ে কটেজের ভেতরের গুটগুটে অন্ধকার হয়ে যায়। সমুদ্রের গর্জন রাতের নির্জনতায় আরও জোরালো হয়ে ওঠে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। মিতু, দরজা খোলো, আমি এসেছি। মিতু যেন ঘোর থেকে জেগে ওঠে। সে অন্ধকার হাতড়ে হাতড়ে দরজার ছিটকিনিটা খুলে দেয়। পুরো ঘর অন্ধকার করে রেখেছো কেন? একটা হাঁড়ি কেন তো জ্বালাতে পারতে। কি হলো, চুপ করে আছো কেন? শরীর খারাপ লাগছে? ফারহান পকেট থেকে গ্যাস লাইটার বের করে টেবিলের উপরে রাখা হারিকেনটা জ্বালিয়ে দেয়। আলোর আভা ঘরময় ছড়িয়ে পড়তেই সে মিতুর দিকে তাকায় এবং চমকে ওঠে। মিতু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মিতুর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। তার বুকে শক্ত করে জড়ানো ফারহানের সেই 3টে পুরনো ডায়েরি। তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে ফারহান। কিসের কথা বলছো মিতু? এই যে এইটা, এই ডায়েরিগুলো। ফারহানের চোখের দৃষ্টি মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তুমি আমার ব্যাগে হাত দিয়েছো কেন মিতু? আমি ব্যাগে হাত দিয়েছি সেটা বড় কথা নয়। তুমি এত বড় একজন লেখক, আর তুমি কিনা এই সেন্ট মার্টিনে এসে কটেজে রং করছো? মিতু, ওগুলো অনেক আগের লেখা, ফালতু জিনিস। তুমি আমাকে দাও এগুলো। ফারহান হাত বাড়ায় ডায়েরিগুলো নেওয়ার জন্য, কিন্তু মিতু হঠাৎ করেই একটা বন্য প্রাণীর মতো ছিটকে পিছিয়ে যায়। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক পাগলামি আর আবেশ ফুটে ওঠে। খবরদার ফারহান, তুমি এটা ছোবে না, এটা আমার। তোমার মানে কি? পাগল হয়ে গেলে নাকি তুমি? ওগুলো পুরনো খাতা ছাড়া আর কিছু না। তুমি এটা কি পুরনো খাতা বলছো? আমি দুপুর থেকে না খেয়ে এই পুরো বইটা পড়েছি। আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। প্রতিটি লাইন আমার আত্মায় গিয়ে বেঁধেছে। মিতু, শান্ত হও। তুমি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ছো। আবেগপ্রবণ হব না? তুমি জানো তুমি কি লিখেছো? এই লেখা যদি দুনিয়ার মানুষ পড়ে, তারা পাগল হয়ে যাবে তোমার জন্য। আমি দুনিয়ার মানুষকে পাগল করতে চাই না মিতু। আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই। না, তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে পারো না। আমি কালই ঢাকায় যাব। এই বই আমি পাবলিকেশন করবই। ফারহান এবার কিছুটা রেগে যায়। সে মিতুর কাঁধ চেপে ধরে তাকে ঝাঁকুনি দেয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মিতু? আমরা পালিয়ে বেড়াচ্ছি, তোমার বাবার লোকেরা আমাদের হন্য হয়ে করছে। খুঁজুক, আমার বাবার নিকুচি করি আমি? সে কে? হ্যাঁ, সে একটা সাধারণ মাফিয়া। আর তুমি তুমি একটা লেখক ফারহান, তুমি সাহিত্যের লেখক। মিতু, মুখ সামলে কথা বলো। আমি কোনো লেখক নই, আমি একজন সাধারণ মানুষ। আসলে মিতু একটি মানসিক রোগে আক্রান্ত। মাঝে মধ্যে সে কি বলে নিজেও জানে না। সে হঠাৎ করে ফারহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং হাসতে শুরু করে, একটা অস্বাভাবিক তীক্ষ্ণ হাসি। তুমি বুঝছো না ফারহান, এই বইটা আমাদের সন্তান। এটাকে আমি গর্ভে ধারণ করেছি আজকে দুপুরে। এটাকে পৃথিবীর আলো দেখাতেই হবে। তুমি আবুল তাবুল বকছো মিতু। বই প্রকাশ করতে গেলে প্রকাশকদের কাছে আমার আসল নাম আর পরিচয় দিতে হবে, তখন আমরা ধরা পড়ে যাব। ধরা পড়লে পড়বো। আমি বাবাকে নিজের হাতে খুন করব দরকার হলে, তাও আমি এই বই ছাপাবো। মিতু প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাদের জীবনের ঝুঁকি আছে। আমি কিচ্ছুই বুঝতে চাই না। তুমি যদি এটা প্রকাশ করতে না দাও, আমি আজ রাতে এই সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যাব।
ফারহান বুঝতে পারে মিতুর জেদ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মুক্তির কোনো জায়গা নেই, তাই ভেতরের মানসিক অবস্থাটা স্বাভাবিক নয়। ফারহান দীর্ঘশ্বাস ফেলে মিতুকে আলতো করে বুকে টেনে নেয়। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। এখন অন্তত একটু শান্ত হও। সত্যি বলছো? তুমি বইটা প্রকাশ করতে দিবে? হ্যাঁ দেব, কিন্তু আমাদের একটু সময় নিতে হবে, পরিস্থিতি ঠান্ডা হতে হবে। এখন আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মিতু ফারহানের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ডুকরে কেটে ওঠে। রাতটা এইভাবেই গভীর উৎকণ্ঠা আর এক অদ্ভুত স্বপ্নের মধ্য দিয়ে কেটে যায়। পরদিন সকালে রোদের তেজ শুরু হওয়ার আগেই ফারহান কটেজের বাইরে এসে তার রঙের জিনিসপত্র গোছাচ্ছে। মিতু ভেতরে চা বানাচ্ছে। হঠাৎ বাইরে ভারী বুটের শব্দ আর একটা কর্কশ গলা শোনা যায়। কিরে ফারহান, কালকা দুপুরে না বইলা কাজ ফালাইয়া কই গেছিলি তুই? ফারহান মুখ তুলে দেখে কালু ভাই তার কয়েকজন সাঙ্গু পাঙ্গু নিয়ে দাঁড়িয়ে আছে। টুকরার চোখ মুখে চরম বিরক্তি আর রাগ। ভাই, কাল দুপুরে হঠাৎ শরীরটা খারাপ লাগছিল, তাই একটু কলেজে এসেছিলাম। কাজ তো আমি আজ শেষ করে দেব। তোর শরীর খারাপ না অন্য কিছু, সেইটা কি আমি বুঝি না? নতুন বউয়ের আসল ধইরা বইসা থাকার লাইগা আমি তোরে বেতন দেই। ভাই, মুখ সামলে কথা বলুন। আমি আপনার কাজ করছি, তার মানে এই নয় যে আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন। ব্যক্তিগত জীবন? তুই তো একটা ফকিন্নির পুত। ঢাকা থেকে কোন মাইয়া ভাইগা নিয়ে আইসা আবার এখানে ফুর্তি মারাইতাছস, আবার বড় বড় কথা কোস। ফারহানের হাত মুঠো হয়ে আসে, কিন্তু সে জানে এখন কোনো ঝামেলা করা মানে নিজেদের পরিচয় বিপদে ফেলা। তাই সে নিজেকে সংযত রাখে। ঠিক আছে কালু ভাই, আমার ভুল হয়েছে, আমি এখনই কাজে যাচ্ছি। তোর কাজে যাওয়ার লাগবো না। কালকে যে রং মারছস সব জায়গায় দাগ পইরা আছে। তুই একটা আস্ত অপদার্থ, তোর দিয়ে কিচ্ছু হইব না। কটেজের খোলা জানালা দিয়ে মিতু কালু ভাইয়ের প্রতিটা কথা শুনতে পাচ্ছিল। এমনি কাল রাত থেকে তার মাথার ভেতর একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। তার উপর কালু ভাইয়ের এই অপমান তার স্নায়ুর সেই সীমানা পার করে দেয়। কি বললেন আপনি? মিতু হাতে একটা ফুটন্ত চায়ের কেটলি নিয়ে ঝড়ে পেকে কটেজ থেকে বেরিয়ে আসে। তার চোখ দুটো রাগে জ্বলছে, চুলগুলো এলোমেলো। কিরে মাইয়া, তুই আবার চিল্লাইতাছস কেন? আমার স্বামীকে আপনি অপদার্থ বললেন কোন সাহসে? হ্যাঁ, আপনার মতো একটা অশিক্ষিত গণ্ডমূর্খ লোক ফারহানকে অপমান করে? মিতু, ভেতরে যাও তুমি। এটা আমার আর কালু ভাইয়ের ব্যাপার। না ফারহান, তুমি চুপ থাকো। ওই জানোয়ারের বাচ্চা কাল থেকে তোমাকে অপমান করে যাচ্ছে, আর তুমি সহ্য করছো? মুখ সামলায় কথা কমাইয়া। তুই চিনিস আমি কে? আমি কালু, সেন্ট মার্টিনের মাটি আমার কথায় ওঠে আর বসে। মাটি তোমার কথায় উঠে বসে? হ্যাঁ, তুমি তো একটা কুত্তা। হ্যাঁ, ফারহানকে তুই জানিস? হ্যাঁ, ওর পায়ের নোকের যোগ্য না তুই? কালু ভাই এবার চরম অপমানিত বোধ করে। সে রাগে গজগজ করতে করতে মিতুর দিকে এক পা এগিয়ে আসে। বেশি বাইরে গেছস তুই। আজকে তোরে আমি সেন্ট মার্টিন ছাড়া করুম। কোন ঘরের মাইয়া তুই? তোর বাপ মানে ডাইকা না। কালু ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই মিতু হাতের ফুটন্ত গরম চায়ের কেটলিটা সজোরে কালু ভাইয়ের পায়ের দিকে ছুঁড়ে মারে। আ মারে, পা পুইরা গেল রে। মিতু, এটা কি করলে তুমি? আমি ওর চোখ দুটো গিলে দিব ফারহান। হো, তোমাকে অপমান করেছে, আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। মিতু একেবারে পাগলের মতো কালু ভাইয়ের দিকে তেড়ে যায়। সে মাটি থেকে একটা বাঁশের লাঠি তুলে নিয়ে কালু ভাইকে পেটাতে শুরু করে। কালু ভাইয়ের সঙ্গীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ধর এই মাইয়ারে ধর, পাগল হইয়া গেছে এইটা। কেউ মিতুর গায়ে হাত দেবে না বলে দিলাম। ফারহান দ্রুত এগিয়ে গিয়ে মিতুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। মিতু তখনও বন্য পশুর মতো ছটফট করছে আর চিৎকার করে গালি দিচ্ছে। ছাড়ো আমাকে ফারহান, আমি ওর রক্ত খাবো আজ। ও জানে না ফারহানকে। ফারহান, মিতু শান্ত হও, প্লিজ শান্ত হও। তোর মতো পাগল মাইয়ার লাগে আমি কথা কই না। ফারহান, তুই আজকাই এই কটেজ খালি কইরা দিবি, না হলে আমি পুলিশ ডাইকা তোকে দুইটারে জেলে ভরমু। কালু ভাই খুঁড়িয়ে খুঁড়িয়ে তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। ফারহান মিতুকে টেনে কটেজের ভেতর নিয়ে আসে। মিতু তখনও হাঁপাচ্ছে, তার পুরো শরীর থরথর করে কাঁপছে। এসব কি করলে তুমি মিতু? তুমি তো লোকটার পা পুড়িয়ে দিলে। খুব ভালো করেছি। কেউ আমার কাজের সমালোচনা করতে পারবে না। তুমি এখানে আর কাজ করবে না ফারহান। কাজ না করলে আমরা খাবো কি? আর লোকটা পুলিশ ডাকলে তো আমরা এমনিতেই শেষ। পুলিশ ডাকার আগে আমরা এখান থেকে চলে যাব। আমরা ঢাকায় যাব ফারহান। তোমার বই পাবলিশ করতে হবে। তুমি বুঝছো না মিতু, ঢাকায় যাওয়ার মানে তোমার বাবার ডেরায় পা দেওয়া। আমি কিচ্ছু জানি না। এই নোংরা দ্বীপে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুমি যদি আমার সাথে না যাও, আমি একাই চলে যাব।
ফারহান মিতুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই মিতু আর সেই পুরনো মিতু নেই। ডায়েরির এই লেখাগুলো মিতুর ভেতরের সুপ্ত পাগলামিটাকে জাগিয়ে তুলেছে। এখন তাকে কোনোভাবেই আটকানো সম্ভব নয়। ঠিক আছে মিতু, আমরা আজ রাতেই এখান থেকে চলে যাব, কিন্তু কোথায় যাব কিভাবে যাব সেটা আমি ঠিক করব। যেখানে খুশি নিয়ে চলো, শুধু তোমার এই পাণ্ডুলিপিটা আমার সাথে থাকবে। মিতু আবার সেই ডায়েরিগুলো বুকে জড়িয়ে ধরে বিছানায় বসে পড়ে। তার ঠোঁটে একটা অদ্ভুত তৃপ্তির হাসি। আর ফারহান দরজার কাছে দাঁড়িয়ে এক অজানা আতঙ্কে বাইরের উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সে জানে এই জেদ তাদের জীবনকে কোনো ভয়ঙ্কর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তার কোনো ধারণা মিতুর নেই। রাতের অন্ধকার ঘনীভূত হওয়ার সাথে সাথে সেন্ট মার্টিনের সমুদ্রের গর্জন যেন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। কটেজের ভেতর টিম টিম করে জ্বলছে একটা হারিকেন। আর ফারহান খুব দ্রুত হাতে তাদের জিনিসপত্র একটা ব্যাগে ঢোকাচ্ছে। মিতু, তুমি এখন ওভাবে বসে আছো কেন? তাড়াতাড়ি তোমার কাপড়গুলো ব্যাগে ঢুকাও। আমার কোনো কাপড়ের দরকার নেই, ডায়েরিগুলো আমার কাছেই আছে, এটাই যথেষ্ট। শুধু ডায়েরি নিয়ে তো আর বাসা যাবে না, আমাদের অন্তত দরকারি জিনিসগুলো নিতে হবে। আমি কিচ্ছু জানি না, তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তো নিয়ে যাওয়ার জন্যই সব গুছাচ্ছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো না? আমার হাত কাঁপছে ফারহান, আমার মাথার ভেতরটা কেমন যেন শূন্য লাগছে। ফারহান নিজের কাজ থামিয়ে মিতুর পাশে এসে বসে। সে পরম মমতায় মিতুর হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরে। ভয় পেও না মিতু, আমি তো আছি তোমার সাথে। আমার ভয় করছে, আমার খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। কার উপর রাগ হচ্ছে? কালো ভাইয়ের উপর? সবার উপর, আমার বাবার উপর, কালু ভাইয়ের উপর, এই পৃথিবীর সবার উপর। শান্ত হও মিতু, আমরা আজ রাতেই ট্রলারে করে টেকনাফ চলে যাব, তারপর সেখান থেকে সোজা ঢাকা। ফারহান মিতুর কপালে একটা চুমু খেয়ে আবার উঠে দাঁড়ায় এবং ব্যাগ গোছাতে শুরু করে। হঠাৎ বাইরের দিকে চোখ পড়তেই সে পাথরের মতো জমে যায়। মিতু, হারিকেনটা নিভিয়ে দাও এক্ষুনি। কেন, কি হয়েছে? কোনো কথা নয় মিতু, যা বলছি করো, আলোটা নেভাও। মিতু থরথর করে কাঁপতে কাঁপতে হারিকেনের আলোটা নিভিয়ে দেয়। পুরো কটেজ ঘুটঘুটি অন্ধকারে ঢেকে যায়। তুমি ডায়েরিগুলো ব্যাগে ঢোকাও আর পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়াও। কি দেখছো তুমি বাইরে? কালু ভাই আবার এসেছে নাকি? হুম হুম। শুধু কালু ভাই নয় মিতু, সাথে আরো কয়েকজন আছে। আর কে আছে? পুলিশ? না, পুলিশ নয়, তোমার বাবার লোক। কি, বাবা লোক পাঠিয়েছে এখানে? হ্যাঁ, আমি জেটির দিকে কয়েকটা টর্চের আলো দেখতে পাচ্ছি। লম্বা মতো একটা লোক কালু ভাইয়ের সাথে কথা বলছে। লম্বা মতো লোক? ইমরান? হ্যাঁ, ইমরানি হবে। ওদের হাতে অস্ত্র আছে, ওরা সোজা এই কলেজের দিকে আসছে। ফারহানের গলা একদম শান্ত, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে আছে। সাধারণ কেউ হলে এই পরিস্থিতিতে ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু ফারহানের আচরণে বিন্দু মাত্র আতঙ্ক নেই। ইমরান কিভাবে জানলো আমরা এখানে আছি? নিশ্চয়ই কালু ভাই খবর দিয়েছে। সকালে তোমার সাথে জামালার পরই বেটা টাকার লোভে তোমার বাবাকে ফোন করেছে। আমি কালু ভাইকে খুন করব ফারহান, আমি নিজের হাতে ওর গলা টিপে ধরবো। এখন এসব পাগলামির সময় নয় মিতু, আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। পেছনের দরজা খুলো। আমরা কি এভাবে পালিয়ে যাব? ওই শুয়োরের বাচ্চা কালু ভাই আমাদের ঘরে এসে দাঁড়াবে। গর্ত আর আমাদের নয় মিতু, চলো তাড়াতাড়ি। ফারহান তার কাঁধে ব্যাগটা ঝুলিয়ে পেছনের দরজার চিটকিনি ধরে টান দেয়, কিন্তু মিতু হঠাৎ করেই রান্নাঘরের দিকে ছুটে যায়। মিতু, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? তুমি যাও ফারহান, আমি আসছি। পাগলামি করো না মিতু, পরে একদম কাছে চলে এসেছে। মিতু রান্নাঘরের কোণা থেকে কেরোসিনের জারি কেনটা তুলে নেয়। তারপর পাগলের মতো কটেজের কাঠের দেয়াল আর বিছানার কেরোসিন ছিটাতে শুরু করে। এসব কি করছো তুমি মিতু? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু এই ঘর আমি কালু ভাইয়ের জন্য রেখে যাব না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। কেরোসিনের গন্ধে ওরা বুঝে যাবে আমরা ভেতরে আছি। বুঝুক, এটা আমাদের প্রথম সংসার ফারহান, এখানে আমরা ভালোবেসেছি একে অপরকে। সেই সংসার তো আমরা সাথে করে নিয়ে যাচ্ছি মিতু, তুমি আগুনে জ্বালিও না। না ফারহান, এই ঘরে তোমার গন্ধ লেগে আছে, ওই নোংরা লোকগুলো এই ঘরে ঢুকবে, আমি সেটা কিছুতেই হতে দিব না। মিতুর জেদ আর চোখের উন্মাদনা দেখে ফারহান বুঝতে পারে তাকে আটকানো অসম্ভব। এদিকে বাইরে ভারী বুটের আওয়াজ একেবারে কাছে চলে এসেছে। মিতুর বাবার লোক ইমরান বাইরে থেকে পড়ে। কটেজ ঘেরাও করো, কেউ যেন পালাতে না পারে। মিতু, ইমরান চলে এসেছে, এখন আগুন দিলে আমরা পড়ে মরবো। আমরা বলবো না ফারহান, আমরা ঠিক পালাবো। মিতু একটা দেশটায় কাঠি জ্বালিয়ে কেরোসিন ভেজা বিছানায় ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে পুরো কটেজে। মিতু, হাত ধরো আমার,
চলো ফারহান, এবার আমরা পালাবো। ফারহান মৃদুর হাত শক্ত করে ধরে পেছনের দরজা দিয়ে এক লাফে বালুর উপর গিয়ে পড়ে। কটেজের ভেতর তখন আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। আগুন! দরজা ভেঙো জলদি, ভেতরে কেউ আছে কিনা দেখো। হাই হাই, আমার কটেজ জইলা পুইয়া ছাই হয়ে গেল রে। চুপ কর সরে বাচ্চা, ভেতরে গিয়ে দেখ তোর ওই মিস্ত্রি আর মিতু ম্যাডাম আছে কিনা। ইমরান আর তার দলবল যখন কটেজের সামনে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে, ফারহান তখন মিতুকে নিয়ে অন্ধকারের বুক চিরে নারকেল বাগানের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। ফারহান, আমার খুব কষ্ট হচ্ছে দৌড়াতে। আর একটু মিতু, জেটিটা আর বেশি দূরে নয়। কিন্তু আমরা পালাবো কিভাবে? ট্রলার তো সব বন্ধ। ট্রলার নয়, আমরা স্পিড বোর্ডে যাব। স্পিড বোট? কিন্তু স্পিড বোট তো তালা দেওয়া থাকে জেটিতে। তালা ভাঙতে আমার 1 সেকেন্ডও লাগবে না, তুমি শুধু দৌড়াও। আগুনের লাল আভায় পুরো সৈকত আলোকিত হয়ে উঠেছে। ফারহান আর মিতু হাঁপাতে হাঁপাতে জেটির কাছে এসে পৌঁছায়। সেখানে কয়েকটি স্পিড বোট বাঁধা আছে। মিতু, তুমি ওই শেষ স্পিড বোটে গিয়ে ওঠো জলদি। কিন্তু তুমি কি করবে? আমি আসছি, তুমি উঠো তো আগে। মিতু কাঁপা কাঁপা পায়ে স্পিড বোর্ডে গিয়ে বসে। ফারহান জেটির উপর বাঁধা মোটা কাছিটা একটানে খুলে ফেলে এবং বোর্ডে লাফ দিয়ে ওঠে। ফারহান, চাবি কোথায় পাবে তুমি? চাবি লাগবে না মিতু, তুমি শক্ত করে বসে থাকো। ফারহান ড্যাশবোর্ডের নিচের প্যানেলটা এক হ্যাচকায় ঘুরে পারে। ভেতর থেকে দুটো তার বের করে সে অত্যন্ত দক্ষ হাতে ঘষতে শুরু করে। এসব তুমি কি করছো ফারহান? তুমি কি মেকানিক নাকি? এখন ওসব প্রশ্ন করার সময় নয় মিতু, ওর আগুনের আলোয় আমাদের দেখে ফেলেছে। মিতু জেটির দিকে তাকিয়ে দেখে ইমরান আর তার লোকগুলো অস্ত্র হাতে জেটির দিকে দৌড়ে আসছে। দাঁড়া সরে বাচ্চা, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ফারহান, ওরা তো গুলি করবে এখন। করতে দাও, তার আগে আমরা বেরিয়ে যাব। ফারহানের হাতের জাদুতে মুহূর্তের মধ্যেই স্পিডবোটের ইঞ্জিন বিকট শব্দে গর্জে ওঠে। সাধারণ একজন রং মিস্ত্রির এমন নিখুঁত আর পেশাদার দক্ষতা দেখে মিতু আক্ষরিক অর্থেই চমকে ওঠে। তুমি এটি কিভাবে করলে ফারহান? শক্ত করে ধরো মিতু। ফারহান স্টিয়ারিং ঘুরিয়ে স্পিড বোর্ডের অ্যাক্সেলারেটর ফুল স্পিডে চেপে ধরে। বোটটা যেন হাওয়ায় ভেসে উত্তর সমুদ্রের দিকে ছুটে যায়। ফায়ার ফায়ার কর বেটাকে। পেছন থেকে কয়েকটা গুলির শব্দ রাতের নিস্তব্ধতা চিরে দেয়। কিন্তু অন্ধকারে স্পিড বোর্ডের গতি এতই বেশি ছিল যে একটা গুলিও তাদের ছুঁতে পারে না। আল্লাহ, ওরা তো সত্যি সত্যি গুলি করছে ফারহান। তুমি মাথা নিচু করে রাখো মিতু, কিচ্ছু হবে না। আমি তো ভাবতেই পারছি না ফারহান, তুমি এত স্পিডে বোট চালাচ্ছ কিভাবে? সমুদ্রের এই রুটটা আমার চেনা আছে, তুমি ভয় পেও না। তুমি কি আগে কখনো স্পিড বোট চালিয়েছো ফারহান? তোমার হাত তো একটু কাঁপছে না? পাগলামি করো না, আমি শুধু আমাদের বাঁচানোর চেষ্টা করছি। ফারহান খুব কৌশলে মিতুর প্রশ্নগুলি এড়িয়ে যায়। অন্ধকার সমুদ্রের বুক চিরে বোট এগিয়ে চলেছে। মিতু বিস্ময় নিয়ে ফারহানের দিকে তাকিয়ে থাকে। তুমি সাধারণ কেউ নও ফারহান, তুমি আমাকে অনেক কিছু বলছো না? আমি তোমার ফারহান মিতু, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। কিন্তু তোমার চোখ, তোমার হাতের এই কাজ, এগুলো তো কোনো রং মিস্ত্রির কাজ হতে পারে না। মিতু এখন এসব বাদ দাও, পেছনের দিকে তাকিয়ে দেখো দ্বীপটা কেমন জ্বলছে। মিতু পেছন ফিরে তাকায়। অনেক দূরে সেন্ট মার্টিনের অন্ধকারে একটা লাল আগুনের কুণ্ডলী জ্বলজ্বল করছে। তাদের পেরে আসা সংসার, তাদের ভালোবাসার প্রথম স্মৃতি এখন কেবলই ছাই। আমাদের ঘরটা পুড়ে যাচ্ছে ফারহান। পড়তে দাও মিতু, যে করে শান্তি নেই সে ঘর পুড়ে যাওয়াই ভালো। আমি কালু ভাইকে উচিত শিক্ষা দিয়েছি, তাই না? হ্যাঁ দিয়েছো, কিন্তু এর পরিণতি খুব খারাপ হতে পারতো মিতু। আমি পরিণতির ভয় করি না ফারহান, আমি শুধু তোমার সম্মান বাঁচাতে চেয়েছি। আমি জানি, কিন্তু এরপর থেকে কখনো এমন জেদ করবে না। স্পিড বোটটা উত্তর সমুদ্রের সাথে পাল্লা দিয়ে টেকনাফের দিকে এগিয়ে যেতে থাকে। ফারহানের এক হাতে স্টিয়ারিং, অন্য হাত দিয়ে সে মিতুকে নিজের বুকের কাছে টেনে নেয়। আমার খুব শীত করছে ফারহান, সমুদ্রের বাতাসটা একেবারে বরফের মতো। আর একটু সহ্য করো মিতু, আমরা খুব তাড়াতাড়ি পারে পৌঁছে যাব। তুমি আমার সাথে থাকলে আমার কোনো কষ্টই কষ্ট মনে হয় না। আমি সবসময় তোমার সাথে থাকবো, কখনো ছেড়ে যাব না। আমরা এখন কোথায় যাব ফারহান? ব্যবস্থা করতে হবে। ফারহানের কথা শুনে মিতুর ঠোঁটে একটা বন্য আর তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে ফারহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। অন্যদিকে ফারহানের চোখে মুখে এক অজানা রহস্য খেলা করছে।
সে জানে ঢাকায় ফেরা মানেই এক নতুন যুদ্ধের শুরু, কিন্তু এই যুদ্ধের জন্য সে কতটা প্রস্তুত তা শুধু সে নিজেই জানে। টেকনাফের ঘাট থেকে রাতের বাসে টানা জার্নি করে ভোরের আলো ফোটার আগেই ফারহান আর মিতু ঢাকার মাটিতে পা রাখে। শহরের ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি, তবে বস্তি ঘেঁষা একটা এলাকার শুরু গলির ভেতরে বেশ কোলাহল শুরু হয়ে গিয়েছে। মিতু সাবধানে পা পেল। রাস্তাটা বেশ কাদা আর পিচ্ছল। আমি ঠিক আছি ফারহান, তুমি শুধু বলো আর কত দূর হাঁটতে হবে। এই তো ওই মোড়টা, গলি, লিটনের দোকান। তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো তাই না? ক্লান্তির চেয়ে আমার ক্ষুধা পেয়েছে বেশি। তোমার লিটন ভাইয়ের দোকানে কি এখন কিছু খেতে পাবো? লিটন ভাই না? ও আমার ছোটবেলার বন্ধু। আর ওর একটা কাচ্চি আর ফাস্ট ফুডের রেস্তোরাঁ আছে, ওখানে খাবারের অভাব হবে না। গলির শেষে একটা বেশ বড় সাইনবোর্ডে দেখা যায় ভাই ভাই কাচ্চি অ্যান্ড ফাস্ট ফুড। দোকানের শাটার অর্ধেক খোলা, ভেতর থেকে পেঁয়াজ আর মশলা ভাজার তীব্র গন্ধ ভেসে আসছে। লিটন, ওই লিটন, আছিস নাকি? ভেতর থেকে লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি পরা এক যুবক তড়িঘড়ি করে বেরিয়ে আসে। লিটন স্বভাবতই খুব চটপটে আর মিশুক প্রকৃতির একটা ছেলে, যে সারা জীবন ঢাকায় এই অলিগলিতেই বড় হয়েছে। আরে ফারহান তুই, আমি তো নিজের চোখকে বিশ্বাস করবার পারতাছি না। আস্তে কথা বল বেটা, পুরো মহল্লা জাগাবি নাকি? কবে আইলি তুই? আর এই লগে কেডা ভাবি নাকি? হ্যাঁ, তোর ভাবি মিতু। লিটন অবাক চোখে মিতুর দিকে তাকায়। মিতুর পরনে সাধারণ সুতির শাড়ি, চেহারায় ক্লান্তির ছাপ, কিন্তু তবুও তার অভিজাত লিটনের চোখ এড়ায় না। আসসালামু আলাইকুম ভাবি, গরিবের দোকানে আপনারে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন লিটন ভাই? আরে ভাবি, আমারে ভাই ডাকবেন না, আমি ফারহানের থেকে 1 মাসের ছোট। আপনি আমার নাম ধইরাই ডাকবেন। তা ফারহান, তুই তো কইছিলি চিটাগাং যাবি কাজে, হঠাৎ ঢাকা চলে আইলি যে? একটা ঝামেলায় পড়েছে রে লিটন, কিছুদিন তোর এখানে থাকতে হবে। সমস্যা হবে তো? কি যে কস তুই, এরা তোর নিজের দোকান। আয় ভেতরে আয়। রুমি, ওই রুমি জলদি বাইরে আয়, দেখ কে আইছে। ভেতর থেকে লিটনের স্ত্রী রুমি বেরিয়ে আসে। রুমি বেশ চটপটে, হাসি খুশি, আবার সংসারী এক মেয়ে। সে লিটনের দোকানের অর্ধেক দায়িত্ব একাই সামলায়। কে আসছে এত সকালে? ওমা, ফারহান ভাই, আপনি কবে আসলেন? এই তো মাত্র বাস থেকে নামলাম। রুমি, এ হলো মিতু, আমার স্ত্রী। মাশাল্লাহ, এত সুন্দর বউ আপনার। ভাবি, ভেতরে আসেন। আপনারা তো মনে হয় সারা রাত জার্নি করছেন। বসেন, আমি এখনই নাস্তা দিতেছি। রুমি মিতুকে হাত ধরে দোকানের পেছনে ছোট একটা রুমে নিয়ে যায়। এটাই লিটন আর রুমির থাকার জায়গা। ফারহান লিটনের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দোস্ত, কাহিনী কি? তুই তো আমার বিয়ার কথাও কস নাই, আর ভাবের দেখা তো মনে হইতাছে অনেক বড় ঘরের মাইয়া। সব বলবো তোকে, আপাতত শুধু এটুকু জেনে রাখ, আমাদের পেছনে খুব ভয়ঙ্কর কিছু লোক লেগে আছে। আমার কিছুদিন লুকিয়ে থাকা দরকার। তুই টেনশন নিস না, এই এলাকা আমার, এখানে কেউ তো করতে কেউ ছুঁইতে পারবো না। তুই আরাম কইরা থাক। কয়েকদিন পর ঢাকার এই ঘিঞ্জি আর ব্যস্ত জীবনের সাথে ফারহান আর মিতু নিজেদের মানিয়ে নিয়েছে। ফারহান রেস্তোরাঁ রান্নাঘরে লিটনকে সাহায্য করে, আর মিতু জেদ করে ওয়েট্রেসের কাজ নিয়েছে। লিটন, 2 নম্বর টেবিলের কাছিটা কি রেডি হয়েছে? হইতাছে ভাবি, আপনি একটু বসেন না, সারাদিন তো খাটতাছে। আরে না, বসে থাকলে আমার ঘুম পায়। তুমি তাড়াতাড়ি খাবারটা দাও, কাস্টমার বসে আছে। মিতুর এই পাগলামি দেখে ফারহান রান্নাঘরে দরজা থেকে মুচকি হাসে। বড়লোকের আগুনে মেয়েটা কিভাবে কাস্টমারের এটো প্লেট পরিষ্কার করছে সেটা দেখে ফারহানের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মিতু, এদিকে আসো তো একটু। কি হলো, এখন ডাকছো কেন? দেখছো না আমার হাতে কাজ? 1 সেকেন্ডের জন্য আসো। মিতু বিরক্তি নিয়ে রান্নাঘরের এক কোণায় ফারহানের কাছে যায়। ফারহান নিজের গামছাটা দিয়ে আলতো করে মিতুর কপালের ঘাম মুছে দেয়। তুমি এত কষ্ট কেন করছো মিতু? তোমার তো এসব করার কথা ছিল না। আমি কোনো কষ্ট করছি না ফারহান, তুমি ফালতু চিন্তা করো না। তোমার পা ব্যথা হয়ে গেছে সারাদিন দাঁড়িয়ে থেকে। তুমি আজ একটু তাড়াতাড়ি রুমে গিয়ে শুয়ে পড়ো। আমি শুতে পারবো না, আমার অনেক কাজ বাকি। কি কাজ বাকি? রেস্তোরাঁর কাজ তো লিটনই সামলাতে পারে। রেস্তোরাঁর কাজ না, আমার আসল কাজ। আমি কাল লিটনের সাহায্যে একটা পুরনো টাইপ রাইটার কিনেছি। তোমার বইটা টাইপ করতে হবে না? ফারহান অবাক হয়ে মিতুর দিকে তাকায়। সে ভাবতেও পারেনি সেন্ট মার্টিনের সেই জেদ মিতু এখনো বুকের ভেতর এত শক্ত করে পুষে রেখেছে। তুমি টাইপরাইটার কিনছো? টাকা পেলে কোথায়? আমি আমার কানের দুলটা রুমির কাছে বিক্রি করেছি। তুমি চিন্তা করো না, আমি টাইপ করা শিখে নেব। মিতু, তুমি পাগল হয়ে গেছো?
ওই দুলটা তোমার মায়ের শেষ স্মৃতি ছিল। আমার কাছে তোমার স্বপ্নের চেয়ে দামি কোনো স্মৃতি নেই ফারহান। তুমি আমাকে বাধা দিবে না? মিতু ফারহানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আবার কাস্টমারদের টেবিলের দিকে চলে যায়। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে আবার পেঁয়াজ কাটায় মন দেয়, কিন্তু তার মন পড়ে থাকে মিতুর এই পাগলামির দিকে। সেদিন রাতে রেস্তোরাঁর শাটার বন্ধ হয়ে গেছে। লিটন আর রুমি ওপরের তলায় ঘুমাতে চলে গেছে। নিজের ছোট্ট রুমটায় একটা পুরনো টেবিলের উপরে রাখা একটা ছং ধরা টাইপরাইটার। মিতু মাত্র 2টি আঙুল ব্যবহার করে প্রচণ্ড মনোযোগ দিয়ে ডায়েরি দেখে দেখে টাইপ করছে। সে প্রফেশনাল টাইপিস্ট নয়, তাই তার খুব কষ্ট হচ্ছে। বারবার আঙুল ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু সে থামছে না। মিতু, রাত অনেক হয়েছে, আবার অন্তত ঘুমাও। তুমি ঘুমাও ফারহান। আমার মাত্র একটা প্যারাগ্রাফ বাকি। তুমি গত 3 ঘন্টা ধরে শুধু একভাবেই বসে আছো। তোমার পিঠ ব্যথা করবে তো? করুক। তুমি জানো ফারহান, আমি যত এই লেখাটা টাইপ করছি আমার মনে হচ্ছে আমি তোমার আত্মার ভেতরে ঢুকছি। কিন্তু তোমার নিজের শরীরে তো একটা লিমিট আছে। দেখো, তোমার আঙ্গুলের লাল হয়ে গেছে। আমি ব্যথা পাচ্ছি না ফারহান। এই খটখট শব্দটা আমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মিউজিক মনে হচ্ছে। ফারহান ধীর পায়ে মিতুর পেছনে এসে দাঁড়ায় এবং তার কাঁধে আলতো করে হাত রাখে। মিতুর চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসছে, তবুও সে জোর করে তাকিয়ে আছে। তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো মিতু? কারণ তুমি স্পেশাল। এই লেখাগুলো শুধু ডায়েরির পাতায় বন্দি থাকার জন্য নয়, আমি এগুলো পুরো দুনিয়াকে পড়াবো। আর তোমার বাবা যদি আমাদের খুঁজে পায়? আমি বাবাকে ভয় পাই না। বাবা তো শুধু টাকার জোর দেখায়, কিন্তু তোমার এই কলিজার জোর তো তার চেয়ে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে মহারানী, এবার তো অন্তত মেশিনটা বন্ধ করো। আমার তো তোমাকে ছাড়া ঘুম আসে না। ফারহানের এই মিষ্টি কথায় মিতু আর না করতে পারে না। সে হাসি মুখে টাইপরাইটারের কাভারটা আটকে দিয়ে ফারহানের হাত ধরে বিছানায় এসে বসে। আরে তুমি না বড্ড ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারো। আমি তো শুধু সত্যিটাই বললাম, তোমাকে ছাড়া আমার আসলেই ঘুম আসে না। আচ্ছা চলো ঘুমাচ্ছি, কিন্তু কাল সকালে উঠে আমি আবার টাইপ করব। ঠিক আছে করো, আমি তোমাকে চা বানিয়ে দেবো। মিতু ফারহানের বুকে মাথা রেখে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে, কিন্তু ফারহানের চোখে কোনো ঘুম নেই। সে কিছুক্ষণ মিতুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর খুব সাবধানে বিছানা থেকে ওঠে। ফারহান নিঃশব্দে রুমের দরজা খুলে রেস্তোরাঁ কাউন্টারের কাছে যায়। সেখানে লিটনের একটা পুরনো ল্যাপটপ রাখা আছে, যেটা দিয়ে সে ক্যাশ মেলায়। ফারহান ল্যাপটপটা চালু করে। দেখি আকবর চৌধুরী এখন কি চাল চালছেন। ফারহানের আঙুলগুলো জাদুকরের মতো ল্যাপটপের কিবোর্ডের উপর চলতে শুরু করে। সাধারণ কোনো ব্রাউজার নয়, সে সরাসরি ডার্ক ওয়েবের একটা গোপন পোর্টালে ঢুকে যায়। তার চোখের সামনে স্ক্রিনে ভেসে ওঠে শত শত কোড আর গ্রিন লাইনের ডাটা। তো ইমরানকে পুরো ঢাকার বস্তিগুলোতে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে ওরা সেন্ট মার্টিনের সূত্র ধরে ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে। ফারহান অত্যন্ত ঠান্ডা মাথায় আকবর চৌধুরী কিছু গোপন সার্ভারে ঢোকার চেষ্টা করে। তার চোয়াল শক্ত হয়ে আছে। মিতু তাকে একজন লেখক ভাবলেও ফারহানের এই রূপটা সম্পূর্ণ ভিন্ন। সে একজন নিখুঁত এবং দুর্ধর্ষ সাইবার অপারেটিভ। কিরে ফারহান, তুই এত রাইতে এখানে কি করস? ফারহান চমকে ওঠার কোনো ভান করে না। সে চোখের পলকে স্ক্রিনটা মিনিমাইজ করে একটা সাধারণ নিউজ পোর্টাল খুলে ফেলে। কিছু না রে লিটন, ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু পেপারটা পড়ি। পেপার পড়বি তোর ল্যাপটপে কেন? আমি তো ভাইঙ্গা ঘুমাইতেছিলাম, দেখলাম কাউন্টারে আলো চলতেছে। তুই যা ঘুমা, আমি একটু পড়ি, শুয়ে পড়বো। তুই আমারে সত্যি করে কত দোস্ত, তোরা কি কোনো বড় বিপদে আসুস? আজকে বাজারে কয়েকটা অচেনা লোক ঘুরতাছিল, কারে যেন খুঁজতেছে। অচেনা লোক? কেমন দেখতে? লম্বা করে কাটিং করে চুল, হাতে একটা ছবিও আসছিল। আমি দূরে আসছিলাম দেখা ঠিক মতো বুঝি নাই। ফারহান বুঝতে পারে ইমরান আর তার দলবল একদম কাছে চলে এসেছে। সে লিটনের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় কথা বলে। তুই কোনো চিন্তা করিস না লিটন, আমি সব সামলে নেব। তুই শুধু সাবধানে থাকিস, আর মিতুকে রেস্তোরাঁর সামনের দিকে বেশি যেতে দিস না। আমি তো তোগুলাই গাই ভয় পাইতেছি রে দোস্ত। আচ্ছা তুই ল্যাপটপ রাখা শুয়া পড়। লিটন চলে যাওয়ার পর ফারহান আবার ডার্ক ওয়েবের স্ক্রিনটা ওপেন করে। সে খুব দ্রুত কয়েকটা ভুয়া আইপি অ্যাড্রেস আর ডামি লোকেশন সেট করে দেয়, যাতে আকবর চৌধুরীর হ্যাকাররা তাকে ট্র্যাক করতে না পারে। আকবর চৌধুরী, তুমি হয়তো ভাবছো তুমি আমাকে স্বীকার করছো, কিন্তু তুমি জানো না তুমি নিজে আমার জেলে পা দিয়েছো। ফারহান ল্যাপটপ শাটডাউন করে ধীর পায়ে আবার রুমে ফিরে আসে। মিতু এখনও অঘরে ঘুমাচ্ছে। ফারহান মিতুর পাশে শুয়ে তার কপালে আলতো করে একটা চুমু খায়। আমি তোমার এই সুন্দর স্বপ্নগুলো কখনো ভাঙতে দেব না মিতু, কখনো না। রাত গভীর হতে থাকে।
কংক্রিটের এই জঙ্গলে একদিকে মৃত্যুর বাবার লোকজনের আনাগোনা, অন্যদিকে মৃত্যুর টাইপ রাইটারের খটখট শব্দ আর ফারহানের লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর রূপ, সব মিলিয়ে এক অদ্ভুত আর দম বন্ধ করার সাসপেন্স তৈরি হতে থাকে তাদের এই ছোট্ট জীবনে। পরের দিন দুপুরের কড়া রোদ থাকায় ঢাকার ব্যস্ত রাস্তাগুলোকে যেন একেবারে পুড়িয়ে দিচ্ছে। লিটনের কাচির দোকানের আজ উপচে পড়া ভিড়। ভেতরে ফ্যান চলছে ঠিকই, কিন্তু চূড়ার আঁচ আর মানুষের ভিড়ে গুমোট একটা গরম চারদিকে। ফারহান রান্নাঘরের ভেতরে একটানা মাংস আর চালের হাঁড়ি নামানোর কাজ করছে, আর বাইরে মৃদু শাড়ির আঁচল কোমরে গুজে এক টেবিল থেকে অন্য টেবিলে খাবার পরিবেশন করছে। তার ফর্সা মুখটা গরমে আর পরিশ্রমে একেবারে লাল হয়ে গেছে। কপালের ঘাম মুছতে মুছতে সে একটা ট্রে হাতে নিয়ে 4 নম্বর টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে বসে আছে এক অত্যন্ত দাম্ভিক চেহারার মহিলা, যার চোখে রোদ চশমা আর হাতে দামি ভ্যানিটি ব্যাগ। এই যে মেয়ে, এদিকে শোনো। জি বলুন, আপনার কাছিটা কি দিয়ে যাবো এখন? কাচি তো দেবে, কিন্তু এই টেবিলটা এমন চটচট করছে কেন? তোমরা কি টেবিল মুছতে পারো না ঠিক মতো? আমি তো একটু আগে মুছে দিলাম। আচ্ছা, আমি আবার মুছে দিচ্ছি। শুধু মুছলে হবে? ডেটল পানি দিয়ে মুছতে হবে। বস্তির মতো একটা পরিবেশে দোকান খুলে বসেছ, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো জ্ঞান নেই। মৃদু কথাগুলো শুনেও চুপ করে থাকে। সে ফারহানের জন্য নিজেকে বদলানোর আপ্রাণ চেষ্টা করছে। সে একটা পরিষ্কার কাপড় এনে টেবিলটা আবার মুছে দেয় এবং প্লেটগুলো সাবধানে রাখতে শুরু করে, কিন্তু কাচির বাটিটা নামানোর সময় একটুখানি ঝোল ছিটকে মহিলার দামি শাড়ির কোনায় পড়ে যায়। হোয়াট দ্য হেল! তোমার চোখ কি মাথার পেছনে থাকে নাকি? দেখতে পাচ্ছ না কি করলে তুমি? আমি ইচ্ছে করে করিনি। আমার হাতটা একটু ফসকে গিয়েছিল। আই এম সরি। তোমার শাড়ি দিয়ে কি আমার 10,000 টাকার শাড়ি পরিষ্কার হবে? ফকিন্নির মেয়ে কোথাকার! কাজ পারো না তো ওয়েটার্সগিরি করতে এসেছো কেন? মুখ সামলে কথা বলুন। আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, তার মানে এই নয় যে আপনি আমাকে গালি দিবেন। গালি তো দেবই। চোর বাটপার সব কোত্থেকে যে উঠে আসে এইসব দোকানে কাজ করতে। আমি এখনই তোমাদের মালিককে ডাকছি। এই কে আছো এখানে? লিটন দূর থেকে হইচই শুনে দৌড়ে আসে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু মৃদুর মাথার ভেতর তখন রক্ত টকবক করে ফুটছে। তার সেই পুরনো জেদি আর বন্য সত্তাটা 1 সেকেন্ডের মধ্যেই জেগে ওঠে। আপা আপা শান্ত হন, ও নতুন কাজ শিখতেছে তো, তাই একটু ভুল হয়ে গেছে। আমি আপনার শাড়িটা ধুয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তুমি চুপ করো। এই বস্তির মেয়েটাকে আমার সামনে থেকে দূর করো। ওর মতো ছোট লোকের মেয়েদের তো রাস্তায় ভিক্ষে করার কথা। মৃদু আর এক মুহূর্ত সহ্য করে না। তার চোখের দৃষ্টি একেবারে শূন্য হয়ে যায়। কোনো কথা না বলে সে টেবিলের উপরে রাখা স্টিলের একটা ধারালো কাঁটা চামচ হাতের মুঠোয় তুলে নেয়। ভাবি ভাবি আপনি ভেতরে যান, আমি দেখতেছি। কিন্তু লিটনের কথা শেষ হওয়ার আগেই মৃদু চোখের পলকে কাঁটা চামচটা সজোরে গেঁথে দেয় ওই মহিলার ডান হাতের তালুতে। চামচটা টেবিলের কাঠের সাথে মহিলার হাতকে প্রায় আটকে দেয়। আহ, বাঁচাও আমার হাত! রেস্তোরাঁর ভেতর এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে আসে। তারপর শুরু হয় চরম বিশৃঙ্খলা। কাস্টমাররা ভয়ে চিৎকার করে ওঠে। কেউ কেউ টেবিল ছেড়ে দৌড় দেয়। মহিলাটি ব্যথায় কুঁকড়ে গিয়ে মাটিতে পড়ে যেতে না, কিন্তু চামচটা আটকে থাকায় সে শুধু আর্তনাদ করতে থাকে। ইয়া মাবুদ, এটা কি করলেন ভাবি? রান্নাঘর থেকে হইচই শুনে ফারহান দ্রুত বেরিয়ে আসে। বাইরের দৃশ্য দেখে সাধারণ যে কেউ ঘাবড়ে যেত, কিন্তু ফারহান 1 সেকেন্ডের ভগ্নাংশে পুরো পরিস্থিতি স্ক্যান করে নেয়। তার চোখ মৃদুর হাতের দিকে আর মহিলার রক্তের দিকে যায়। সে বুঝতে পারে এখন তর্ক করার সময় নেই। মিতু, আমার হাত ধরো। ফারহান অত্যন্ত ঠান্ডা মাথায় ক্যাশ কাউন্টারের পাশে থাকা মেইন সুইচটা এক টানে অফ করে দেয়। দুপুরবেলা হলেও রেস্তোরাঁর ভেতরটা বেশ অন্ধকার হয়ে যায়, কারণ বাইরে রোদ ঢাকার তেমন জায়গা নেই। ভিড়ের মধ্যে একটা ধোঁয়াশার আতঙ্ক তৈরি হয়। লিটন, তুই কিছু জানিস না। কেউ জিজ্ঞেস করলে বলবি তুই চিনিস না আমাদের। দোস্ত তোরা জলদি ভাগ এখান থেকে, পুলিশ আইসা পড়ব। ফারহান মৃদুর হাত শক্ত করে ধরে পেছনে দরজা দিয়ে বের হওয়ার আগে ক্যাশ কাউন্টারের সিসিটিভি মনিটরের তার ছিঁড়ে মেমোরি কার্ডটা পকেটে ঢুকিয়ে রাখ। মৃদুর বাবার লোক বা পুলিশ কেউই যেন এই ঘটনার সূত্র ধরে তাদের খুঁজে না পায়। তার জন্য ফারহানের এই নিখুঁত চালটা ছিল পুরোপুরি একজন পেশাদারের মতো। পেছনের অন্ধকার গুড়ি দিয়ে ফারহান মৃদুকে নিয়ে দ্রুত হাঁটতে থাকে। মৃদুর শ্বাস প্রশ্বাস তখনও খুব দ্রুত। তার হাতে রক্তের হালকা দাগ রেখে আছে। ফারহান একটা ভাঙা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মৃদুর কাঁধ চেপে ধরে। তুমি এটা কি করলে মিতু? আমরা এমনিতেই পালিয়ে বেড়াচ্ছি আর তুমি মানুষের গায়ে হাত তুললে?
আমি কিচ্ছু জানি না ফারহান। ওই মহিলা আমাকে বস্তির মেয়ে বলেছিল, তোমাকে ছোট করেছিল। আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক রাখতে হবে তো। এখানে ধরা পড়লে তোমার বাবা আমাকে আর তোমাকে বাঁচতে দেবে না। আমি ভয় পাই না কাউকে। তুমি আমাকে বকছো কেন ফারহান? তুমি কি চাও সবাই আমাকে অপমান করুক আর আমি মাথা নিচু করে শুনি? আমি সেটা বলিনি মিতু, কিন্তু আমাদের এখন শান্ত থাকতে হবে। এ রেস্তোরাঁয় আমরা আর ফিরে যেতে পারবো না, রিটার্ন বিপদে পড়বে। না গেলে না যাব। আমার এই কাজ আর করতে ইচ্ছে করছিল না। আমার টাইপ করা শেষ হয়ে গেছে। আমি এখন শুধু তোমার বইটা পাবলিশ করার কাজ করব। ফারহান দীর্ঘশ্বাস ফেলে। সে বোঝে মিতুকে এখন কোনো যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। তারা লিটনের সাহায্যে শহরের আরেক প্রান্তে একটা পুরনো ছাপোষা মিশে ছোট্ট একটা ঘর ভাড়া নেয়। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা সপ্তাহ। মিতু তার টাইপ করা পাণ্ডুলিপিগুলো সুন্দর করে খামে ভরে ঢাকার নামি দামি প্রকাশনীগুলোতে পাঠাতে শুরু করে। তার চোখের নিচে কালি পড়ে গেছে, ঠিক মতো খায় না, ঘুমায় না। সে শুধু ডাক পিয়নের অপেক্ষায় বসে থাকে। কিন্তু কয়েকদিন পর থেকে আসতে শুরু করে প্রত্যাখ্যানের চিঠি। ফারহান, ফারহান দেখো তো এই চিঠিটাতে কি লিখেছে। দেখে দাও। ফারহান চিঠিটা হাতে নেয়। সেখানে খুব ভদ্র ভাষায় লেখা আছে যে পাণ্ডুলিপিটি তাদের প্রকাশনীর মানদণ্ডের সাথে মিলছে না। মিতু, ওরা বলেছে বইটা এখন ছাপাতে পারবে না, ওদের ধরনটা আলাদা। ধরন আলাদা মানে কি? ওরা কি অন্ধ? এত সুন্দর একটা লেখা ওরা কিভাবে রিজেক্ট করতে পারে? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? একটা প্রকাশনী না করেছে, আরও তো অনেক আছে। ওরা কেউ সাহিত্য বোঝে না ফারহান। সব কটা গদ্ধব। আমি নিজে যাবো ওদের অফিসে। আমি ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবো তুমি কি লিখেছো। মিতু, শান্ত হও। আমি তো আগে বলেছিলাম এই বই কেউ ছাপাতে চাইবে না। এটা তো কোনো গতানুগতিক প্রেমের গল্প নয়। তুমি চুপ করো। তুমি নিজের লেখা কদর নিজেই বোঝো না। আমি কালই অন্য পাবলিশের কাছে যাব। মিতুর মানসিক অবস্থা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। একে একে 5টা প্রকাশনী থেকে প্রত্যাখ্যানের চিঠি আসে। প্রতিটি রিজেকশন লেটার মিতুর মস্তিষ্কের কোষে কোষে ক্ষোভের আগুন ধরিয়ে দেয়। কারণ এমনিতেই মিতুর মেন্টালি সমস্যা। সে রাতে ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে, অকারণে ফারহানের সাথে চিৎকার করে, আবার কখনো ডায়েরি করে বুকে জড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদে। ফারহান তার এই অবস্থা দেখে ভেতরে ভেতরে মুষড়ে পড়ে, কিন্তু মিতুকে শান্ত রাখার সব চেষ্টাই সে করে যায়। একদিন রাতে ঘড়ি কাটা তখন 12টা ছুঁই ছুঁই। মিতুর জ্বরের জন্য ওষুধ আনতে ফারহান মেস থেকে বেরিয়ে ফার্মেসির দিকে যায়। গলির রাস্তাটা বেশ অন্ধকার, ল্যাম্পপোস্টের বাতিগুলো নষ্ট। ফারহান ঔষধ নিয়ে ফেরার পথে হঠাৎ তার সেই পুরনো শিকারী প্রবৃত্তি সজাগ হয়ে ওঠে। সে বুঝতে পারে তার পেছনে কারো পায়ের শব্দ হচ্ছে। আমাকে অনুসরণ করছে, কেউ হতে পারে। ফারহান হার্টের গতি স্বাভাবিক রাখে, কিন্তু তার কান সজাগ। সে বুঝতে পারে অনুসরণকারী একজন পেশাদার। সাধারণ কেউ হলে পায়ের শব্দ লুকানোর চেষ্টা করতো না। ফারহান ইচ্ছে করেই মেইন রাস্তায় না গিয়ে গলির আরো ভেতরের দিকে একটা অন্ধকার কানা গলিতে ঢুকে পড়ে। লোকটা ফারহানের পিছু পিছু সেই কানা গলিতে ঢুকে তার হাতে একটা স্টেরেটো চাকু ঝকঝক করে ওঠে। লোকটা ইমরান বাহিনীর একজন দুর্ধর্ষ গোয়েন্দা, কিন্তু সে জানে না সে কার মুখোমুখি হতে যাচ্ছে। লোকটা এই যে ফারহান ভাই, অনেক তো লুকোচুরি খেললেন। এবার মিতু ম্যাডাম রে নিয়ে সোজা গাড়িতে উঠা পড়েন। ইমরান ভাই ওয়েট করতেছে। ফারহান পেছন ফিরে তাকায়। তার চোখে মুখে কোনো ভয় বা আতঙ্ক নেই, বরং তার ঠোঁটের কোনো একটা শীতল হাড় হিম করা হাসি ফুটে ওঠে। ইমরান তোমাকে একা পাঠিয়েছে, ভুল করেছে। বেশি কথা কইয়েন না, চাকুটা সোজা পেটের ভেতর ঢুকাইয়া দিমু। ম্যাডাম কই আছে কন? লোকটা চাকুর হাতল শক্ত করে ধরে ফারহানের দিকে তেড়ে আসে, কিন্তু ফারহান কোনো সাধারণ মানুষের মতো পিছিয়ে যায় না। চোখের পলক পড়ার আগেই ফারহান লোকটার ডান হাতটা অত্যন্ত নিখুঁত একটা মার্শাল আর্ট মুভে চেপে ধরে। লোকটা কিছু বোঝার আগেই ফারহান তার হাতটা এমন ভাবে মুচড়ে দেয় যে কনুয়ের হাড় ভাঙার মটমট শব্দ কানা গলিতে প্রতিধ্বনিত হয়। বাপরে! চাকুটা মাটিতে পড়ে যায়। ফারহান লোকটার গলা চেপে ধরে তাকে ইটের দেয়ালের সাথে সজোরে পিন করে ধরে। লোকটার শ্বাস বন্ধ হয়ে আসে, তার চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। ফারহানের চোখে সেই শান্ত দৃষ্টি এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুপুতের মতো। আকবর চৌধুরীকে গিয়ে বলবি, সে যাকে সাধারণ মিস্ত্রি ভাবছে সে তার চেয়েও ভয়ঙ্কর কিছু। আমার বউয়ের দিকে যদি আরেকবার তোদের নজর পড়ে, আমি তোদের পুরো সাম্রাজ্য জ্বালিয়ে ছাই করে দেব। ভাই, আমারে সাইডা দেন, আমি আর আইমু না। ইমরানকে বলবি, ছায়া যখন অন্ধকারে মেশে তখন তাকে আর ধরা যায় না। আমি সেই ছায়া। ফারহান লোকটার পেটে হাঁটু দিয়ে এমন একটা মুখ্যম আঘাত করে যে লোকটা রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ে। সে অত্যন্ত 1 মাসের জন্য পঙ্গু হয়ে গেল।
ফারহান নিজের শার্টের গলাটা ঠিক করে, ওষুধের প্যাকেটটা পকেটে নিয়ে অত্যন্ত শান্ত পদক্ষেপে গড়ি থেকে বেরিয়ে আসে। তার চেহারায় এমন একটা ভাব যেন কিছুই হয়নি, সে সাধারণ এক প্রেমিকের মতোই মেসের ঘরের দিকে হেঁটে যায়। ফারহান যখন ঘরে দরজা খুলে তখন মিতু বিছানায় বসে আছে, তার হাতে আরেকটা নতুন চিঠি। মিতু, আমি ওষুধ নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এই ওষুধে আমার জ্বর কমবে না ফারহান। তুমি দেখো এরা কি লিখেছে। কে চিঠি পাঠিয়েছে আবার এত রাতে? আজকে বিকেলে পিয়ন দিয়ে গিয়েছিল, আমি তখন খুলিনি। দেখো ওরা তোমার লেখাকে কি বলেছে। ওরা বলেছে এটা রাভেশ, এটা আবর্জনা। মিতুর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর তার শরীর রাগে থরথর করে কাঁপছে। ফারহান এগিয়ে গিয়ে চিঠিটা মিতুর হাত থেকে নিয়ে নেয়। মিতু, আমি তো তোমাকে বলেছি এদের কথায় কান না দিতে। তুমি শুধু আমার কাছে আছো, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। না ফারহান, এরা আমাকে অপমান করেছে, এরা আমার ভালোবাসাকে অপমান করেছে। আমি কাল সকালে এর একটা ব্যবস্থা করব। তুমি আবার কি ব্যবস্থা করবে মিতু? তুমি আবার কি ব্যবস্থা করবে মিতু? তুমি প্লিজ ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাবো না, আমার চোখে কোনো ঘুম নেই। তুমি শুধু কালকে সকালটার জন্য অপেক্ষা করো ফারহান। ফারহান মিতুকে জোর করে ওষুধ খাইয়ে শুয়ে দেয়, কিন্তু সে জানে না মিতুর মাথার ভেতর তখন চরম এক ধ্বংসাত্মক পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। মিতুর এই ক্ষোভের বিস্ফোরণ এমন এক পরিণতির দিকে যাচ্ছে যা তাদেরই লুকোচুরির জীবনকে চিরতরে শেষ করে দেবে। পরের দিন ভোরের আলো ফোটার পর থেকেই মিতু একদম চুপচাপ হয়ে আছে। রাতে সেই পাগলামি কিছুই নেই তার মধ্যে। ফারহান সকালে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর মিতু নিজের ব্যাগটা হাতে নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় মেস থেকে বেরিয়ে পড়ে। তার গন্তব্য গুলশানের একটা বিলাসবহুল বাড়ি, যেখান থেকে গতকাল সেই অপমানজনক চিঠিটা এসেছিল। পরন্তু বিকেলের ম্লান আলোয় মিতু সেই বিশাল ডুপ্লেক্স বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। দারোয়ানকে কিছু একটা বুঝিয়ে সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সরাসরি ভেতরে ঢুকে যায়। ভারী কাঠের দরজায় কলিং বেল চাপ দিয়ে ভেতর থেকে এক মধ্যবয়স্ক চোখে দামি চশমা পরা লোক দরজা খুলে দেয়। ইনি সেই নামকরা প্রকাশনের মালিক শফিক সাহেব। আপনি কাকে চান? আপনি শফিক সাহেব, প্রকাশনের মালিক? হ্যাঁ, আমি শফিক, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি ফারহানের স্ত্রী, যার পাণ্ডুলিপি আপনি গতকাল চিঠি দিয়ে ফেরত পাঠিয়েছেন। ও, ওই রাবিশ লেখাটার কথা বলছেন? তা আপনি বাড়িতে কি করছেন? রাভেশ, আপনি কোন সাহসে আমার স্বামীর লেখাকে আবর্জনা বললেন? মুখ সামলে কথা বলুন মেয়ে। আপনি জানেন আপনি কার বাড়িতে দাঁড়িয়ে আছেন? আমি কার বাড়িতে দাঁড়িয়ে আছি সেটা আমার জানার দরকার নেই। আমি জানতে এসেছি আপনি এই চিঠিতে ওসব জঘন্য কথা কেন লিখেছেন। কারণ লেখাটা জঘন্য ছিল, কোনো আগা মাথা নেই। ওইসব বস্তা পচা লেখা আমার প্রকাশনীতে ছাপে না। আপনি সাহিত্য বোঝেন? হ্যাঁ, আপনার তো শুধু ব্যবসার নামে সাহিত্যের নোংরামি করেন। একদম চুপ, এখনই বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে আমি দারোয়ান ডাকবো। দারোয়ান ডাকবেন? ডাকুন দারোয়ান, তার আগে আমি আপনার এই অহংকার ভেঙে দিয়ে যাব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? একটা রাস্তার মেয়ের এত সাহস? মিতু আর এক মুহূর্ত দেরি করে না, সে তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ধারালো পেপার কাটার বের করে। শফিক সাহেব কিছু বুঝে ওঠার আগেই মিতু বন্য আক্রোশে তার গলার উপর পেপার কাটারটা দিয়ে সজোরে একটা আঁচড় বসিয়ে দেয়। আহ, আমার মুখ! কি করলেন আপনি? আমি আপনার চোখ গেলে দিব আজ। আপনি আর কোনোদিন কারো লেখা পড়ার সাহস পাবেন না। শফিক সাহেব ব্যথায় চিৎকার করতে করতে মেঝেতে লুটিয়ে পড়েন। তার গাল বেয়ে গলগল করে রক্ত পড়ছে। মিতু তখনও কাঁটাটা হাতে নিয়ে পাগলের মতো হাসছে আর তার দিকে তেড়ে যাচ্ছে। ঠিক এই সময় ঘরের দরজা সজোরে ধাক্কা দিয়ে খুলে যায়। মিতু, থামো। ফারহান ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢুকে মিতুর হাত থেকে পেপার কাটাটা এক হ্যাচকায় ছিনিয়ে নেয়। মিতু ফারহানকে দেখে অবাক হয়ে যায়। তার বন্য দৃষ্টিতে এক ধরনের বিভ্রান্তি গড়ে ওঠে। তুমি তুমি এখানে কিভাবে এলে ফারহান? তুমি ভেবেছো তুমি আমাকে লুকিয়ে এই কাজ করবে আর আমি জানতে পারবো না? কিন্তু তুমি আমার ঠিকানা জানলে কিভাবে? আমি তো কাউকে বলিনি। তোমার জুতোই আমি ছোট্ট একটা ট্রেকিং চিপ লাগিয়ে রেখেছিলাম মিতু। আমি জানতাম তুমি এমন কিছু একটা করবে। তুমি তুমি আমার উপর নজর রাখছিলে? তুমি আমাকে অবিশ্বাস করো? আত্মবিশ্বাস নয় মিতু, আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করছি। আমাকে বাঁচান, এই পাগল মেয়েটা আমাকে খুন করে ফেললো। আমি পুলিশে কল করব। শফিক সাহেব পকেট থেকে রক্তমাখা হাত নিয়ে ফোন বের করার চেষ্টা করতেই ফারহান এক লাফে তার বুকের উপর হাঁটু দিয়ে বসে পড়ে। ফারহানের চোখে সেই শীতল আর খুনের দৃষ্টি দেখে শফিক সাহেবের রক্ত হিম হয়ে যায়। ফোনটা মাটিতে রাখুন, 1 সেকেন্ডের মধ্যে। আপনি কে? আপনাদের সাহস তো কম না, আমার বাড়িতে ঢুকিয়ে আমাকে মারছেন? আমি সেই ফারহান যার লেখাকে তুমি আবর্জনা বলেছ। আর আমার বউয়ের নামে যদি পুলিশের কাছে একটা শব্দ যায়
আমি তোমার পুরো পরিবারকে মাটির নিচে পুঁতে ফেলবো। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? তোমার ক্ষমতা আমার পায়ের ধুলোর সমান শফিক সাহেব। তোমার বেডরুমের সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে তোমার ব্যাংক অ্যাকাউন্ট সব এই মুহূর্তে আমার হাতের মুঠোয়। কি কি বলছেন কি এসব? আপনি কি পাগল? আমি পাগল নই, আমি তোমার চেয়ে ভয়ঙ্কর কিছু। তুমি যদি বেশি কথা বলো, কাল সকালে তোমার লাকড়ির কাঠও কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি পুলিশে যাব না। একদম চুপচাপ এই রক্ত মুছে ফেলবে। কোনো পুলিশ, কোনো মামলা যেন না হয়। আর যদি গার্তানামি করার চেষ্টা করো, তবে তোমার একমাত্র ছেলের কিডন্যাপের খবরটা সবার আগে তোমার কাছে আসবে। না না, আমি কাউকে কিছু বলবো না, আপনারা চলে যান এখান থেকে। ফারহান শফিক সাহেবের নিজের রুমাটা দিয়ে শক্ত করে তার ক্ষতস্থানটা চেপে ধরে তাকে একটা ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে রাখে। লোকটা ভয়ে আর ব্যথায় থরথর করে কাঁপছে। এরপর ফারহান ঘুরে মিতুর দিকে তাকায়। মিতুর হাত তখনও কাঁপছে আর চোখে এক অদ্ভুত ঘোরের দৃষ্টি। চলো মিতু, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। কিন্তু আমি তো ওকে এখনো পুরোপুরি শাস্তি দেইনি ফারহান। ও তোমাকে অনেক বড় অপমান করেছে। যথেষ্ট হয়েছে মিতু, তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। আমি তোমার সম্মানের জন্য সব করতে পারি ফারহান, তুমি আমাকে বকছো কেন? আমি বকছি না মিতু, কিন্তু ঢাকা শহরে আমরা আরেক মুহূর্ত নিরাপদ নই। কেন? ওই লোকটা তো ভয় পেয়ে গেছে, ও তো কাউকে কিছু বলবে না। ও কিছু না বললেও তোমার বাবার লোক আমাদের খুঁজছে। আর তুমি এইভাবে দিনের আলোতে মানুষের রক্ত জড়িয়ে এখানে দাগ রেখে যাচ্ছ। আমি কিচ্ছু জানি না ফারহান, আমি শুধু তোমার বইটার জন্য এসব করেছি। আমি জানি মিতু, কিন্তু আমাদের আবার পালাতে হবে অনেক দূরে। কোথায় যাব আমরা ফারহান? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। জায়গা একটা আছে, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো। ফারহান মৃত্যুর হাত শক্ত করে ধরে ওই বিলাসবহুল বাড়ি থেকে অত্যন্ত দ্রুত পায়ে বেরিয়ে আসে। পরন্তু বিকেলের আলো তখন ধীরে ধীরে নিভে গিয়ে সন্ধ্যার অন্ধকার নামছে। ফারহান জানে মৃত্যুর মানসিক অবস্থা ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ছে। তার এই পাগলামি যে কোনো মুহূর্তেই তাদের মৃত্যুকূপে ঠেলে দিতে পারে। অন্যদিকে ইমরান তাদের প্রায় ধরে ফেলেছে। ফারহান দ্রুত একটা রিক্সা নিয়ে রেল স্টেশনের দিকে রওনা হয়। পরের দিন ঢাকার সেই দম বন্ধ করা পরিবেশ আর বিপদের হাত থেকে বাঁচতে রাতের ট্রেনেই শ্রীমঙ্গলে এসে পৌঁছায় ফারহান আর মিতু। ভোরের আর প্রথম আলো ফুটতেই ট্রেনের জানালা দিয়ে চোখ পড়ে সবুজে ঘেরা মাইলের পর মাইল চা বাগান। রিটার্নের দেওয়া ঠিকানা ধরে তারা যখন পাহাড়ের ঢালে থাকা সেই কাঠের বাংলো আর অ্যান্টিক দোকানটার সামনে এসে দাঁড়ায়, চারপাশটা তখনও ঘন কুয়াশায় ঢাকা। কি সুন্দর জায়গাটা ফারহান, মনে হচ্ছে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। লিটন বলেছিল ওর নিঃসন্তান চাচার এই দোকানটা একদম ফাঁকা পড়ে আছে, কেউ আসে না এদিকে। আমার তো ঢাকা শহরে ওই কালো ধোয়া আর নোংরা গলি থেকে এখানে এসে যেন দম ফিরে পেলাম। তোমার ভালো লেগেছে, এটাই সবচেয়ে বড় কথা। চলো ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। বাংলোর দরজা খুলতেই পুরনো কাঠের একটা সোদা গন্ধ নাকে এসে রাখে। ভেতরে বেশ ধুলো জমে আছে। একপাশে পুরনো আমলের একটা বিশাল পিয়ানো, কয়েকটা হারমোনিয়াম আর দোতরা রাখা। বাপ্পা, কত ধুলো! এগুলো তো মনে হয় বছরের পর বছর কেউ ছোঁয়নি। তুমি বসো মিতু, আমি আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। না, আমি বসবো কেন? আমরা দুজন মিলে গুছিয়ে নিব। এটা তো এখন আমাদেরই সংসার, তাই না? হ্যাঁ আমাদের সংসার, কিন্তু তুমি তো খুব ক্লান্ত, সারা রাত ট্রেনে একটু ঘুমাওনি। আমার একদম ক্লান্তি লাগছে না ফারহান। এই জায়গাটার বাতাসে একটা অদ্ভুত শান্তি আছে। আমার মাথার ভিতরে সব রাগ কেমন যেন শান্ত হয়ে যাচ্ছে। তাহলে তো খুব ভালো। তুমি ওই দিকের জানালাগুলো খুলে দাও, একটু রোদ আসুক ভেতরে। দুজনে মিলে হাসি মুখে পুরো বাংলো আর দোকানটা পরিষ্কার করে পারে। পাহাড়ি মেয়েদের মতো সাধারণ একটা সুতির থ্রি পিস পরে মিতু যখন কাঠের বারান্দায় এসে দাঁড়ায়, তখন তাকে অদ্ভুত মায়াবী লাগে। ফারহান পুরনো পিয়ানোটার ওপর থেকে ধুলো ঝেড়ে তাতে আলতো করে আঙুল ছোঁয়ায়। তুমি পিয়ানো বাজাতে পারো নাকি ফারহান? একটু একটু পারি, অনেকদিন প্র্যাকটিস নেই। আমাকে একটা সুর বাজিয়ে শোনাবে প্লিজ? আচ্ছা শোনো, কিন্তু ভুল হলে হাসতে পারবে না বলে দিলাম। ফারহান পিয়ানোর রিডে নিখুঁত দক্ষতায় আঙুল চালাতে শুরু করে। পুরনো পিয়ানো থেকে এক অদ্ভুত সুন্দর আর বিষণ্ণ সুর পুরো কাঠের বাংলোয় ছড়িয়ে পড়ে। মিতু মন্ত্রমুগ্ধের মতো দরজায় হেরান দিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি এত কিছু পারো ফারহান, মাঝে মাঝে আমার ভয় হয়। তুমি সত্যি মানুষ তো? মানুষ না তো কি, ভূত নাকি? আমার কাছে তুমি কোনো জাদুকর, যে তার ম্যাজিক দিয়ে আমাকে এই নতুন জীবনটা দিয়েছে। আমি জাদুকর নই মিতু, আমি শুধু তোমাকে সুরক্ষিত রাখতে চাই।
সারাদিন তারা একসাথে কাটায়, পাহাড়ি রাস্তায় সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়, বৃষ্টির দিনে বারান্দায় বসে কফি খায়। তাদের রোমান্স এখানে এক শান্ত আর স্নিগ্ধ রূপ নেয়। কিন্তু রাতের বেলা মিতু যখন গভীর ঘুমে তলিয়ে যায়, ফারহানের আসল রূপটা বেরিয়ে আসে। মিতু ঘুমাচ্ছে, আমাকে কাজটা এখনই শেষ করতে হবে। ফারহান তার ব্যাগ থেকে কিছু অত্যাধুনিক লেজার সেন্সর আর ওয়্যারলেস অ্যালার্ম সিস্টেম বের করে। সে অত্যন্ত সন্তর্পণে বাংলোর চারপাশে জঙ্গলে জানালার নিচে এবং দরজার মুখে সেই সেন্সরগুলো ফিট করে দেয়। আকবর চৌধুরীর কুকুরগুলো যদি এই জঙ্গল পর্যন্ত চলেও আসে, তবু তারা আমাদের এই ডিফেন্স লাইন পার হতে পারবে না। ফারহান ল্যাপটপ নিয়ে ডার্ক ওয়েবে ঢুকে নিজের ডিজিটাল ফুটপ্রিন্টগুলো মুছে ফেলে। তার এই নিখুঁত সামরিক আর গোয়েন্দা প্রশিক্ষণ প্রমাণ করে সাধারণ এই হাসিখুশি মানুষটার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সাইবার ঘাতক। তবে মৃদুকে সেই অন্ধকারের সামান্যতম ছায়াও স্পর্শ করতে দেয় না। এভাবেই শ্রীমঙ্গলের কুয়াশা ঢাকা পরিবেশে কেটে যায় বেশ কয়েকটা সপ্তাহ। মৃদুর ভেতরের ওই অস্বাভাবিক জেদ আর রাগ যেন জাদুমন্ত্রে উধাও হয়ে গেছে। একদিন মাঝরাতে বাংলোর বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মৃদু হঠাৎ ঘুম থেকে ধরফর করে উঠে বসে। ফারহান, ফারহান, ওঠো না। কি হলো মিতু, এত রাতে ডাকছো কেন? শরীর খারাপ লাগছে? না না, শরীর খারাপ না। তুমি একটু আলোটা জ্বালাও তো। কি হচ্ছে বলবে তো? তুমি কাঁপছো কেন? ফারহান দ্রুত উঠে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। মৃদু বিছানায় বসে আছে, তার চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস আর উত্তেজনা। তার এক হাতে একটা ছোট প্লাস্টিকের প্রেগন্যান্সি টেস্ট কিট। ফারহান, তুমি দেখো এটা। এটা কি মিতু, তুমি টেস্ট করছো? হ্যাঁ, আমার পিরিয়ডের তো অনেক দিন ধরেই বন্ধ ছিল। কাল দুপুরে যখন তুমি বাজারে গিয়েছিলে, আমি পাশের ফার্মেসি থেকে এটা এনেছিলাম। আজ রাতে টেস্ট করলাম। কি আছে এটা রেজাল্ট? 2টো দাগ ফারহান, 2টো লাল দাগ। আমি মা হতে চলেছি। ফারহানের বুকের ভেতরটা যেন এক লহময় আনন্দে ভরে ওঠে। গত কয়েক মাসের সমস্ত ক্লান্তি, ভয় আর লুকোচুরির যন্ত্রণা নিমিশেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সে মৃদুকে জড়িয়ে ধরে। মিতু, তুমি সত্যি বলছো আমাদের সন্তান আসছে? হ্যাঁ ফারহান, আমার পেটের ভিতরে আমাদের একটা ছোট্ট পৃথিবী বড় হচ্ছে। তুমি বাবা হতে চলেছ। আমি বিশ্বাসই করতে পারছি না মিতু, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। জানো ফারহান, আমার না আর কোনো কিছুতেই রাগ নেই। বাবা, কালু, ভাই, ওই প্রকাশক, কাউকে আমার আর খারাপ মানুষ মনে হচ্ছে না। আমি জানতাম মিতু, এই একটা খবর তোমার সব ক্ষত সরিয়ে দেবে। আমি এখন থেকে খুব সাবধানে থাকবো, দৌড়াদৌড়ি করব না, জোরে কথা বলবো না। আমার বাবুটা যেন কোনো কষ্ট না হয়। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আরাম করবে, আমি সব কাজ সামলে নেব। এই খবরটি মৃদুকে পুরোপুরি বদলে দেয়। তার ভেতরের সব অস্থিরতা মুছে গিয়ে সে এক অসম্ভব শান্ত আর মায়াবী নারীতে পরিণত হয়। পরের কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কাটতে থাকে। মৃদু সারাদিন বারান্দায় একটা আরাম কেদারায় বসে থাকে। ফারহান, এই গোলাপি উলের সুতোটা কি ভালো লাগছে, নাকি নীলটা দিয়ে বুনবো? তুমি আবার এসব কবে কিনলে? আমি তো খেয়ালই করিনি। কাল সকালে যে লোকটা ভ্যানে করে কাপড় বিক্রি করতে এসেছিল, তার কাছ থেকে নিয়েছি। দেখো, আমি বাবুটার জন্য ছোট একটা মোজা বুনছি। বাচ্চাটা তো এখনো আসেনি পৃথিবীতে, এখনই মজা? আহা, আসতে তো আর বেশি দেরি নেই। এখন থেকে তো প্রস্তুতি নিতে হবে, তাই না? হুম হুম। তা অবশ্য ঠিক, কিন্তু তুমি এতক্ষণ বসে থাকলে তো তোমার পিঠে ব্যথা করবে। করুক ব্যথা, মায়ের ব্যথা তো সন্তানের জন্য আনন্দ। আচ্ছা ফারহান, বাবুটা দেখতে কার মতো হবে বলো তো? একদম তোমার মতো সুন্দর, মায়াবী আর ভীষণ জেদি। না, বাবুটা একদম তোমার মতো শান্ত আর বুদ্ধিমান হবে। আর ওর চোখগুলো হবে ঠিক তোমার মতো গভীর। ফারহান হাসি মুখে মৃদুর পাশে এসে হাঁটু কেড়ে বসে। সে খুব আদরে মৃদুর পেটের উপর নিজের কানটা পেতে। কি করছো তুমি? সুরসুরে লাগছে তো ফারহান। আমি শোনার চেষ্টা করছি বাবাটা ভেতরে কি করছে। দূর পাগল, এক্ষুনি কি কিছু শোনা যায় নাকি? ও তো এখনো অনেক ছোট। আমার মনে হচ্ছে ও আমাকে বলছে, বাবা তুমি মাকে একটু সাবধানে রেখো। তুমি না দিন দিন একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছ ফারহান। তোমার আর আমাদের এই সন্তানের জন্য আমি সব হতে পারি মিতু। আমি আমার জীবনের সবটুকু দিয়ে তোমাদের আগলে রাখবো। মৃদু খিলখিল করে হেসে ফারহানের চুলে হাত বুলিয়ে দেয়। তাদের এই স্নিগ্ধ আর নিষ্পাপ ভালোবাসার মুহূর্তগুলো কাঠের বাংলোর নিস্তব্ধতাকে আরো মধুর করে তোলে। ফারহানের মনে একটা পরম শান্তি কাজ করে। সে ভাবে এই অনাগত সন্তানই হয়তো মৃদুকে তার সমস্ত মানসিক বিভ্রম আর পাগলামি থেকে চিরতরে সুস্থ করে তুলবে।
কিন্তু সে জানে না এই খুশির আড়ালে নিয়তি তাদের জন্য কত বড় এক নির্মম আর বিভীষিকাময় প্রতারণার ফাঁক পেতে রেখেছে। দুদিন পর শ্রীমঙ্গলের শান্ত বিকেলটা হঠাৎ করেই যেন এক অজানা গুমট বিষণ্ণতায় ঢেকে যায়। স্থানীয়রা এক নামকরা গাইনোক্লোজিস্ট ডক্টর শফিকুর রহমানের চেম্বারে বসে আছে ফারহান মিতু। মিতুর মুখে এক অদ্ভুত স্নিগ্ধ হাসি। সে তার পেটের উপর হাত রেখে বসে আছে, কিন্তু ডাক্তারের হাতের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটা দেখে তার কপালের ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে। ফারহান সাহেব, আপনারা কি পুরোপুরি নিশ্চিত যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছিল? জি ডাক্তার সাহেব, মিতু তো নিজেই কিট দিয়ে টেস্ট করেছিল। ওর পিরিয়ড বন্ধ, শারীরিক পরিবর্তনও তো স্পষ্ট। আমি খুব দুঃখিত ফারহান সাহেব, কিন্তু রিপোর্টের ফলাফল সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। কি বলছেন আপনি ডাক্তারবাবু? আমার বাবুটা কি ঠিক নেই? ওর কি কোনো কষ্ট হচ্ছে? আপনার পেটে কোনো বাচ্চা নেই মিতু, আপনার জরায়ু সম্পূর্ণ ফাঁকা। এসব কি বলছেন আপনি? মিতু তো নিজের চোখে টেস্ট কিটে দুটো দাগ দেখেছে। মেডিকেল সায়েন্স থেকে বলা হয় সিউডোসায়াসিস বা ফলস প্রেগনেন্সি। অতিরিক্ত মানসিক চাপ এবং মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে শরীর এমন একটা বিভ্রম তৈরি করে। আপনি মিথ্যে বলছেন। আপনি কিছুই জানেন না। আমার বাবু আমার ভেতরেই আছে। মা, শান্ত হন। এটা আপনার মনে একটা ভুল ধারণা মাত্র। আপনার শরীর প্রেগনেন্সি ভান করেছিল, কিন্তু বাস্তবে সেখানে কোনো ভ্রূণ নেই। ডাক্তার সাহেব, আপনি কি শিওর মেশিন কোনো ভুল হতে পারে না? মেশিন মিথ্যা বলে না ফারহান সাহেব। আপনার স্ত্রীর এখন একজন ভালো সাইকিয়াট্রিস্ট খুব প্রয়োজন। ডাক্তারের কথাগুলো যেন ফারহানের মাথায় বাজ পড়ার মতো শোনায়। সে ধীর পায়ে মিতুর দিকে তাকায়। মিতুর মুখটা পাথরের মতো শক্ত হয়ে আছে। তার চোখ দিয়ে কোনো পানি পড়ছে না, সে কোনো চিৎকারও করছে না। শুধু তার চোখে সেই মায়াবী দৃষ্টিটা একদম শূন্য হয়ে গেছে। ফারহান মিতুর হাতটা ধরতে চায়, কিন্তু মিতু আস্তে করে হাতটা সরিয়ে নেয়। ক্লিনিক থেকে কাঠের বাংলোয় ফিরে আসার পুরোটা পথ মিতু একটা কথাও বলে না। দিন গড়িয়ে রাত নামে, রাতের পর আবার দিন আসে। মিতুর ভেতরের পৃথিবীটা যেন পুরোপুরি অন্ধকারে তলিয়ে গেছে। মানা হতে পারার এই ভয়ঙ্কর শোক তাকে পুরোপুরি সিজোফ্রেনিয়া বা মানসিক অবসাদের চরম পর্যায়ে ঠেলে দেয়। একদিন মাঝরাতে ফারহান ঘুম থেকে উঠে দেখে মিতু গোছা নেয়নি। সে বাইরে এসে দেখে মিতু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সাথে কথা বলছে। তুই কাঁদছিস কেন? তোর তো কোনো বাচ্চা ছিলই না। মিতু, তুমি কার সাথে কথা বলছো তো রাতে? চুপ করো ফারহান, তুমি দেখতে পাচ্ছ না ওরা আমার দিকে তাকিয়ে আছে? কে তাকিয়ে আছে মিতু? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। বাবা, বাবা তাকিয়ে আছে। বাবা আমার ডান চোখের ভেতরে একটা সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছে ফারহান। এসব কি বলছো তুমি? তোমার চোখের ভিতর ক্যামেরা কিভাবে থাকবে? তুমি বুঝছো না ফারহান? বাবা এই ক্যামেরা দিয়ে আমাদের সব দেখছে। আমাদের বাবুটাকেও বাবা এই ক্যামেরা দিয়ে গিলে খেয়েছে। মিতুর এই অদ্ভুত আর ভয়ঙ্কর প্রলাপ শুনে ফারহানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সে বুঝতে পারে মিতু তার হাত থেকে সম্পূর্ণ ফসকে যাচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এর জন্য দরকার প্রচুর টাকা, আর মিতুর বাবার নেটওয়ার্ক এড়িয়ে লিগ্যাল পথে টাকা জোগাড় করা অসম্ভব। ফারহান মিতুকে কোনো মতে ঘুম পাড়িয়ে লিটনের দেওয়া সিক্রেট মোবাইল ফোনটা বের করে। লিটন, তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ দোস্ত, তুই ঠিক আছিস তো? তোরা তো কোনো খোঁজই নিস না। আমার মৃত্যুকে নিয়ে দেশের বাইরে যেতে হবে লিটন, খুব ইমার্জেন্সি। দেশের বাইরে কিন্তু টাকা পাবি কই? আর ইমরান তো পুরো ঢাকা শহর চৈষা বেড়াইতেছে তো গোলাইগা। আকবর চৌধুরীর কালো টাকার চালান কবে মুভ করেছে সেটার কোনো খবর আছে তোর কাছে? দোস্ত, তুই কি পাগল হইয়া গেলি? ওই টাকা তো হাইওয়ে দিয়ে আর্মার্ড ভ্যানে করে যায়, আর লগে তো পুরো আর্মি থাকে। তুই শুধু আমাকে রুট আর সময়টা বল লিটন, বাকিটা আমি দেখবো। আজ রাইতেই তো একটা বড় চালান সিলেট হাইওয়ে দিয়া ঢাকায় ঢুকবো, কিন্তু তুই রিস্ক নিস না ফারহান। আমার আর কোনো রাস্তা খোলা নেই লিটন, তুই সাবধানে থাকিস। ফারহান ফোনটা বন্ধ করে দেয়। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো অসহায় প্রেমিকের ছায়া নেই। সেখানে ভর করেছে দেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং আন্ডারগ্রাউন্ড পোস্ট অপারেটিভ এর সেই পুরনো খুনের রূপ। সে তার ব্যাগের গোপন চেম্বার থেকে একটা কালো স্কি মাস্ক, কয়েকটা স্মোক গ্রেনেড এবং একটা অত্যাধুনিক সিগন্যাল জ্যামার বের করে সে আজ তার শ্বশুর আকবর চৌধুরীর সাম্রাজ্যের মূলে আঘাত করবে। গভীর রাত, সিলেট হাইওয়ের একটা নির্জন বাগ, চারদিক ঘন কুয়াশায় ঢাকা। ফারহান কালো পোশাকের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। দূরে হেডলাইটের আলো দেখা যায়। আকবর চৌধুরীর কয়েক কোটি কালো টাকা বোঝায় কালো রঙের আর্মার্ড ভ্যানটা তীব্র গতিতে এগিয়ে আসছে।
ফারহান একটু নড়ে না। সে অত্যন্ত ঠান্ডা মাথায় রাস্তার উপর বিছিয়ে রাখা স্পাইক স্ট্রিপের দড়িটা টেনে ধরে। আরে ভাই, রাস্তার মাঝখানে কি ওইটা? ব্রেক কর, ব্রেক কর! বিকট শব্দে ভ্যানের সামনের দুটো চাকা পাঞ্চার হয়ে যায় এবং গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। গাড়ির ভেতর থেকে 4 জন সশস্ত্র গার্ড দ্রুত বন্দুক হাতে বেরিয়ে আসে। কে রে তুই? মাঝ রাস্তায় মরা শখ হয়েছে? অস্ত্র নিচে ফেলে দাও, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। শালা ফাজলামি মারায়, গুলি কর বেটাকে। গার্ডটা বন্দুকের ট্রিগার চাপার আগেই ফারহান একটা স্মোক গ্রেনেড মাটিতে ছুঁড়ে মারে। পুরো এলাকা ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায়। ফারহান ধোঁয়ার ভেতর দিয়ে চিতার মতো ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। কোনো গুলি চলে না, কোনো শব্দ হয় না। সেকেন্ডের ভগ্নাংশে ফারহান প্রথম গার্ডের হাতের জয়েন্টে একটা এমন এক নিখুঁত আঘাত করে যে লোকটা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। কোথায় গেল বেটা? ফায়ার কর এদিক ওদিক। অন্ধকারের ছায়াকে গুলি করা যায় না। ফারহান পেছন থেকে এসে তৃতীয় গার্ডের ঘাড়ে একটা চাপ মারে। চোখের পলকে 4 জন দুর্ধর্ষ গার্ড মাটিতে লুটিয়ে পড়ে। ফারহান অত্যন্ত শান্তভাবে ভ্যানের পেছনে যায়। তার কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে মাত্র 30 সেকেন্ডের মধ্যে সে ভল্টের পাসওয়ার্ড হ্যাক করে ফেলে। ভেতরে থরে থরে সাজানো টাকার বান্ডেল। ফারহান বড় একটা ডাফেল ব্যাগ কয়েক কোটি টাকা ভরে নেয়। সে জানে এই টাকা দিয়ে ভোরেই মিতুকে নিয়ে সে নেপাল হয়ে ইউরোপে পালাতে পারবে। ভোরের আলো যখন পড়তে শুরু করেছে, ফারহান টাকার ব্যাগ কাঁধে নিয়ে তীব্র উত্তেজনার বুক ভরা আশা নিয়ে শ্রীমঙ্গলের বাংলোতে ফিরে আসে। তার মনে হচ্ছে আজই তাদের সব কষ্টের শেষ। মিতু, আমি চলে এসেছি, দরজা খোলো। ফারহান দরজা ধাক্কা দিতেই সেটা খুলে যায়। সে দ্রুত পা ফেলে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু ভেতরের দৃশ্য দেখে ফারহানের হাতের টাকার ভারী ব্যাগটা ধপ করে মাটিতে খসে পড়ে। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ইয়া মাবুদ, মিতু এসব কি? পুরো ঘর তছনছ করা। মেঝেতে, দেয়ালে, বিছনায় ছোপ ছোপ টাটকা রক্ত। মিতু ঘরের এক কোণায় মেঝের উপর হাঁটু মুড়ে বসে আছে। তার ডান হাতের মুঠোয় ধরা একটা রক্তমাখা স্টিলের কাঁচি। মিতুর মানসিক যন্ত্রণা এতই তীব্র পর্যায়ে পৌঁছেছিল যে সে নিজের ডান চোখটা কাঁচি দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলেছে। ফারহান, তুমি এসেছো? দেখো আমি কি করেছি। মিতু, তুমি এ কি করলে নিজের সাথে? ফারহানের বুক চিরে এক আকাশভেদী আর্তনাদ বেরিয়ে আসে। সে পাগলের মতো ছুটে গিয়ে মিতুদের বুকের মাঝে জড়িয়ে ধরে। মিতুর ডান চোখ গর্ত হয়ে আছে, সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে, কিন্তু মিতুর মুখে কোনো ব্যথার ছাপ নেই। সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে হাসছে। আমি বাবার এই ক্যামেরাটা বের করে ফেলেছি ফারহান। বাবার আমাদের বাবুটিকে দেখতে পাবে না। তুমি পাগল হয়ে গেছো মিতু? আমি তোমাকে বলেছিলাম শান্ত থাকতে। আমার একদম ব্যথা লাগেনি ফারহান। আমি এখন খুব স্বাধীন। বাবার আমাদের নজরদারি করে রাখতে পারবে না। আমি তোমাকে মরতে দেব না মিতু। আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ফারহানের নিজের জীবনের সব স্বপ্ন, সব পরিকল্পনা ওই এক মুহূর্তেই শেষ হয়ে যায়। সে মিতুকে কোলে তুলে নিয়ে পাগলের মতো গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু স্থানীয় কোনো হাসপাতালে এই ক্রিটিক্যাল অবস্থার চিকিৎসা সম্ভব ছিল না। ফারহান বাধ্য হয়ে মিতুকে নিয়ে সরাসরি ঢাকায় চলে আসে এবং তাকে একটা নাম করা সাইকিয়াট্রিস্ট হাসপাতালের হাই সিকিউরিটি ওয়ার্ডে ভর্তি করে। খবরটা কোনোভাবে আকবর চৌধুরীর কানে পৌঁছে যায়। মাফিয়া ডন তার বিশাল দলবল নিয়ে হাসপাতালে হাজির হয়। নিজের আদরের মেয়ের এই করুণ অবস্থা দেখে নিষ্ঠুর বাবার চোখও পানিতে ভেসে যায়। তিনি ফারহানকে টুকরো টুকরো করার জন্য হন্যে হয়ে খুঁজছেন, কিন্তু ফারহান তখনও ছায়ার মতো হাসপাতালের আশেপাশে লুকিয়ে আছে। আকবর সাহেব, আমি খুবই দুঃখিত। মৃত্যুর অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমার মেয়ের কি হয়েছে ডাক্তার? ও আমাকে চিনতে পারছে না কেন? ও নিজের নার্ভাস সিস্টেম ধ্বংস করে ফেলেছেন। ওকে আমরা অতিরিক্ত ঘুমের ওষুধ আর ইলেকট্রিক শক থেরাপি দিয়েছি। ও কবে সুস্থ হবে? আমি ওকে বিদেশে নিয়ে যাব। কোথাও নিয়ে গিয়ে লাভ নেই আকবর সাহেব। মৃত্যু আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরবে না। তাকে আজীবন এই বিছানায় বাঁধা অবস্থায় তার জড় পদার্থের মতো বেঁচে থাকতে হবে। ডাক্তারের কথাগুলো হাসপাতালের করিডোরে লুকিয়ে থাকা ফারহানের কানে স্পষ্ট পৌঁছায়। তার দুচোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। সে জানে তার মৃত্যুর স্বাধীনতার পূজারী। যে মেয়েটা সমুদ্রের ঢেউয়ের মতো চঞ্চল ছিল, আগুনের মতো বন্য ছিল, তার জন্য এভাবে বিছানায় বন্দী হয়ে জড় পদার্থ হয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমি তোমাকে এই নরকে পৌঁছে মরতে দেব না মিতু। আমি তোমাকে মুক্তি দেব। রাত গভীর হয়। হাসপাতালে আকবর চৌধুরী করা পাহারা। ইমরান তার দলবল নিয়ে প্রতিটা ফ্লোরে টহল দিচ্ছে, কিন্তু ফারহানকে আটকানোর ক্ষমতা তাদের নেই। ফারহান অত্যন্ত সুকৌশলে একজন মহিলা নার্সের বোরখা ও মাস্ক জোগাড় করে ছদ্মবেশে ধারণ করে। সে মাথা নিচু করে ডিউটি নার্সের চোখ ফাঁকি দিয়ে মৃত্যুর কেবিনে প্রবেশ করে। কেবিনের ভেতরটা টিম টিম করে জ্বলছে। মৃত্যু বিছানার সাথে শক্ত বেল্ট দিয়ে বাঁধা।
তার অক্ষত বাম চোখটা স্থির হয়ে আছে ছাদের দিকে। তার মুখে কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই। ফারহান দরজাটা ভেতর থেকে লক করে দেয়। সে বরখার ন্যাকাপ সরিয়ে মিতুর পাশে এসে বসে। মিতু, আমার ভালোবাসা, আমি এসেছি। মিতুর চোখ দুটো ফারহানের দিকে ফেরে, কিন্তু সেই চোখের কোনো চেনা আলো নেই। ফারহান নিজের কাঁপুনি ধরা হাত দিয়ে মিতুর কপালের চুলগুলো সরিয়ে দেয়। সে মিতুর কপালে দীর্ঘক্ষণ চুমু খায়। তুমি কষ্ট পেও না মিতু, এই পৃথিবীটা তোমার মতো স্বাধীন মানুষদের জন্য নয়। ফারহান বুঝতে পারে এটাই তাদের শেষ দেখা। তার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে মিতুর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তুমি আমাকে একদিন বলেছিলে না তোমার যমদূতকেও ভয় লাগে না? আজ তোমার ফারহানই তোমার মুক্তিদাতা হয়ে এসেছে। ফারহান নিজের চোখের পানি মুছে ফেলে। সে বিছানায় পাশ থেকে একটা সাদা বালিশ তুলে নেয়। তার হাত প্রচন্ড কাঁপছে। সে জানে সে কি করতে চাচ্ছে, কিন্তু ভালোবাসার এই নিষ্ঠুরতম আত্মত্যাগ ছাড়া মৃদুকে এই খাঁচা থেকে মুক্ত করার আর কোনো পথ নেই। যেখানেই থাকো পাহাড়ের মতো স্বাধীন থেকো আমার জান। ফারহান চোখ বন্ধ করে বালিশটা মিতুর মুখের উপর চেপে ধরে। মিতু একটুও বাধা দেয় না, তার শরীর কোনো প্রতিবাদ করে না। সে যেন এই মুক্তির জন্যই অতক্ষণ অপেক্ষা করছিল। কয়েক মিনিটের মধ্যে মিতুর শরীর সম্পূর্ণ শান্ত হয়ে যায়। ফারহান নিজের হাতে তার জীবনের চেয়েও প্রিয় মানুষটাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। ইমরান বাইরে থেকে বলে, কেবিনের দরজা লক করা কেন? কে আছিস ভেতরে? দরজা ভাঙ। ইমরান আর গার্ডরা সজোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ততক্ষণে ফারহান জানালার গ্রিলের নাটবল্টু খুলে রাতের অন্ধকারে মিলিয়ে গেছে। বিছানায় শুধু পড়ে আছে মিতুর শান্ত নিথর দেহটা। তার মুখে যেন এক অদ্ভুত মুক্তির হাসি লেগে আছে। এই ঘটনার পর কেটে যায় পুরো 1 বছর। শ্রীমঙ্গলের সেই কাঠের বাংলোটা আজ একেবারে শান্ত। ফারহান একা সেই বাংলোর বারান্দায় বসে আছে। তার পরনে একটা সাধারণ শার্ট, দাড়িগুলো বড় হয়ে গেছে। হঠাৎ তার টেবিলে রাখা পুরনো ফোনটা বেজে ওঠে। ফারহান ধীর পায়ে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো ফারহান ভাই, আমি ঢাকা থেকে আপনার প্রকাশক বলছিলাম। জি বলুন, বইয়ের কোনো খবর আছে? খবর মানে ভাই, আপনার বইটা তো ইতিহাস তৈরি করেছে। পুরো দেশে এখন শুধু আপনার উপন্যাসের নাম, এটা বেস্ট সেলার। তাই নাকি? শুনে ভালো লাগলো। শুধু দেশ নয় ভাই, আন্তর্জাতিক পাবলিশাররাও এই বইয়ের অনুবাদ রাইটস কিনেছে। হলিউড থেকে সিনেমা বানানোর অফার এসেছে। ফারহান একটা ম্লান হাসি দিয়ে ফোনটা রেখে দেয়। কি অদ্ভুত নিয়তির পরিহাস! সে বইয়ের জন্য মিতু এতটা লড়াই করো, নিজের রক্ত ঝরানো জীবন শেষ করে দিল সেই বইয়ের সাফল্যের খবরটা এলো মিতু চিরতরে চলে যাওয়ার পর। কিন্তু এই বইয়ের সাফল্যের পেছনে লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রহস্য। ফারহানের লেখা সেই উপন্যাসে শুধু একটি সাধারণ প্রেমের গল্প ছিল না। মিতু যখন রাতের পর রাত জেগে টাইপরাইটারের ওই উপন্যাস টাইপ করছিল, সে ঘুণাক্ষরে বুঝতে পারেনি সে কি টাইপ করছে। ফারহান, যে কিনা দেশের টপ টায়ার একজন প্রাক্তন পোস্ট অপারেটিভ, সে আকবর চৌধুরী পুরো মাফিয়া সাম্রাজ্যের ডাটাবেস হ্যাক করেছিল। আকবর চৌধুরীর মানি লন্ডারিংয়ের সব রুট, খুন আর ড্রাগ সিন্ডিকেটের সমস্ত গোপন তথ্য, সুইং বেস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড ফারহান অত্যন্ত সুকৌশলী উপন্যাসের লাইনে লাইনে এবং চরিত্রের সংলাপে ক্রিপ্টোগ্রাফিক কোড হিসেবে লুকিয়ে দিয়েছিল। বইটি বাজারে ভাইরাল হওয়ার পর দেশের ইন্টেলিজেন্স এজেন্সি এবং আন্তর্জাতিক সাইবার ক্রাইম ব্যুরো সেই কোড খুব সহজেই ডিকোড করে ফেলে, কারণ ফারহান নিজেই বেনামে সেই সূত্রগুলো ইন্টেলিজেন্সের কাছে পাঠিয়েছিল। ফলাফলস্বরূপ আকবর চৌধুরীর পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যায়। তাকে এবং তার প্রধান হিচম্যান ইমরানকে একদিনের নোটিশে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুকে কষ্ট দেওয়ার জন্য আকবর চৌধুরীকে তার নিজের পাপের আগুনে পড়তে হয়। অন্যদিকে বইটির রয়্যালটি, আন্তর্জাতিক অনুবাদ সত্ত্ব, মুভি রাইটস এবং আকবর চৌধুরী ধ্বংস হয়ে যাওয়া বৈধ ব্যবসাগুলো বেনামে টেক ওভার করে ফারহানের ব্যাংক অ্যাকাউন্টসে রাতারাতি মিলিয়ন মিলিয়ন ডলার জমা হতে থাকে। যে ছেলেটি একদিন সেন্ট মার্টিনে কটেজে রং করতো, সে মাত্র 1 বছরের মধ্যে লিগ্যাল পথে বাংলাদেশের 1 নম্বর কোটিপতি বা বিলিয়নিয়রে পরিণত হয়। তারই অভাবনীয় উত্থান পুরো দেশের মানুষের কাছে এক বিশাল রহস্য হয়ে দাঁড়ায়। বর্তমানে ফারহানের নতুন তৈরি করা এক বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির চারদিকে অত্যাধুনিক সিকিউরিটি, গ্যারেজে দামি গাড়ির সারি। কিন্তু এই বিশাল প্রাসাদের একেবারে উপরের তলায় ফারহান নিজের জন্য একটা ছোট সাধারণ কাঠের ঘর তৈরি করেছে, যা হুবহু সেন্ট মার্টিনের সেই ভাঙা কটেজটার মতো দেখতে। ফারহান একটা সাধারণ কাঠের চেয়ারে বসে আছে, তার সামনে সেই পুরনো টাইপরাইটার এবং কিছু সাদা কাগজ। সে আবার নতুন করে কিছু লিখতে শুরু করেছে। ঠিক তখনই তার পায়ের কাছে এসে গুটিসুটি মিলিয়ে বসে তাদের সেই পুরনো পোষা সাদা বিড়ালটা, যেটাকে মিতু খুব ভালোবাসত। বিড়ালটা ফারহানের পায়ে মুখ ঘষতে থাকে। হঠাৎ নিস্তব্ধ ঘরটিতে একটা মিষ্টি নারী কণ্ঠ অনুরণিত হয়।
কণ্ঠটা স্পষ্ট, জীবন্ত এবং খুব কাছের। কি করছো তুমি এত মন দিয়ে? আবার ওই খটখট শব্দ শুরু করেছো? ফারহান চমকে ওঠে না। সে টাইপরাইটার থেকে মুখ না তুলে একটা চরম তৃপ্তির হাসি হাসি, তার চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে। লিখছি, আমাদের গল্প লিখছি। আমাদের গল্প তো শেষ হয়ে গেছে ফারহান। পাগলি, আমাদের গল্প কখনো শেষ হয় না। যতদিন আমি বেঁচে আছি, তুমি আমার প্রতিটা শব্দে, প্রতিটা নিঃশ্বাসে অমর হয়ে থাকবে। ফারহানের আঙ্গুলগুলো আবার টাইপরাইটারের কিবোর্ডে চলতে শুরু করে। মিতু হয়তো শারীরিকভাবে এই পৃথিবীতে নেই, কিন্তু ফারহানের সত্তায়, তার বিশাল সাম্রাজ্যের প্রতিটি ইটে এবং তার অমর প্রেমের মাঝে মিতু চিরকালের জন্য জীবন্ত হয়ে রইল। সাধারণ কাজ করা সেই ছেলেটি আজ কোটিপতি ঠিকই, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ এখনো সেই একটাই, তার মিতু। সমাপ্ত।